এই তো তো আমাদের সংস্থার শুভ্রনীল মাইতি, শুভ্রনীল তুমি চলে এসো। শুভ্রনীল স্যারদেরকে একটি করে মেমেন্টো প্রদানের মাধ্যমে স্যারদেরকে আমাদের ক্লাবের তরফ থেকে বরণ করে নেবে। শুভ্রনীল তুমি চলে এসো। সবাই উঠে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শন করবে এবং নিজেরা বলা হবে। শুরু করবে। पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंगा विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जगति तरंगा तब शुभ नामे जागे तब शुभ आशीष मांगे गाहे तब जय गाथा जन गण मंगल दायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे। মোবাইল ব্যবহার নিষিদ্ধ করা, মোবাইল ব্যবস্থা নিষিদ্ধ, ছবি মোবাইল ব্যবহারটা নিষিদ্ধ। আরে ঠিক আছে প্রথমে আমাদের এরিয়া কাউন্সিলর হিসেবে তোমাদের সামনে কিছু ক্যারিয়ার সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করবেন মুখগড়ে গঙ্গাধর মহাবিদ্যালয়ের শ্মশান বিভাগের প্রধান ডক্টর বিধানচন্দ্র সামন্ত মহাশয়। ওনার হাতে মাইক্রো তুলে দিচ্ছি। সুপ্রভাত। প্রথমেই আমি ধন্যবাদ, অভিনন্দন এবং সাধুবাদ জানাবো প্রয়োজন যে সংস্থা তোমাদের এখানে আছে, তারা এরকম কিছু সমাজসেবামূলক বা ছাত্রছাত্রীদের বিশেষ করে ছাত্রছাত্রীকে নিয়ে এই যে অনুষ্ঠানটা করে,
প্রতি বছরই করে, প্রায় এক বছরই আমি এসেছি। তো সেই জন্য প্রথমেই আমি অভিনন্দন জানাবো, তোমাদের সামনে এরকম একটা অপরচুনিটি তারা তুলে ধরে। যদিও একটা কি বলবো ইউনিট সংস্থা, সমাজসেবী সংস্থা, মানে ওদের সেভাবে কোনো রেজিস্টার নয়, মানে রেজিস্টার ইনকাম সেভাবে কিছু নেই, তা সত্ত্বেও তাদের যে সদিচ্ছা, সেই সদিচ্ছার ফলস্বরূপ কিন্তু আজকে তোমরা এরকম একটা অপরচুনিটি পেয়েছো, এরকম একটা ক্যারিয়ার কাউন্সিলিং এর তোমরা একটা সুযোগ পেয়েছো। তো সবাইকে আমি তোমাদের প্রয়োজন সংস্থার সমস্ত সদস্যদের আমি যথোচিত এখানে অভিনন্দন, সাধুবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সেই সঙ্গে আজকে আরেকজন যিনি উপস্থিত আছেন, প্রদীপ বাবু, তিনিও আগেবারে ছিলেন, আমি দেখেছি, মনে খেয়াল করছি আগেবারে ছিলেন উনি। এবং তোমরা ছাত্রছাত্রীরা, প্রথমে তোমাদেরকে যেটা কোয়ারি করি যে তোমরা এখন কি পড়াশোনা করছো? মাধ্যমিক দেবে এবারে, না মাধ্যমিক পাস আউট হয়ে গেছো, না এইচএস, না কি? তোমরা যারা আছো এখানে, হ্যাঁ, মাধ্যমিক পাস করে গেছো, দিয়ে এখন 11 ভর্তি হয়ে গেছো, 11 ভর্তি সবাই তাই না? কিছু জন কি আছে নিচে ক্লাসে আছো, এইচএস পড়ছো মানে এখন দাম তাই তো, ম্যাক্সিমাম এই আজ তাই তো, মাধ্যমিক যারা দেবে আর যারা মাধ্যমিক দিয়ে দিচ্ছে 11 পড়ছো, বা যারা 12 দেবে, তাই তো? ঠিক আছে, দেখো তোমাদের উদ্দেশ্যে প্রথমেই আমি একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করছি, ঠিক আছে? একটা গ্রামে দুজন বন্ধু ছিল, খুব ক্লোজ ফ্রেন্ড তারা, একজন রাহুল আর একজন সোহেল। তারা একই স্কুলে পড়তো, একই ক্লাসে বসতো, একই বই পড়াশোনা করতো, সবকিছু তারা ওতপ্রোতভাবে একই সঙ্গে সবকিছু করতো, ঠিক আছে? কিন্তু তাদের মধ্যে একটা বিশাল পার্থক্য ছিল। সেই পার্থক্যটা হচ্ছে, যখন কেউ রাহুলকে জিজ্ঞাসা করতো তুমি ভবিষ্যতে কি হতে চাও, রাহুল কিন্তু বলতো ঠিক নেই, জানি না, দেখা যাক কি হয়, ঠিক আছে, এখন ঠিক করিনি, এরকম বলতো। কিন্তু সোহেলকে যখন জিজ্ঞাসা করা হয়, তখন সোহেল বলে আমি কিন্তু শিক্ষক হতে চাই, সেই জন্য আমি কিন্তু সেইভাবে নিজেকে তৈরি করছি, আমি যেভাবে যেটা পড়া দরকার, যেখানে যে কোচিংটা নেওয়া দরকার, সেইভাবেই কিন্তু আমি নিজেকে তৈরি করছি, আমার দক্ষতা সেইভাবে আমি বাড়ি তোলার চেষ্টা করছি। এরকম সময় চলে যায়, একটা পরীক্ষাও হয়ে যায়। তো পরীক্ষায় দুজনের ফলাফল যে খুব একটা তফাৎ হয় তা কিন্তু নয়, দুজনের কাছাকাছি একই রেজাল্ট করে। কিন্তু সময়ের সাথে সাথে দেখা যাচ্ছে রাহুল তার ভবিষ্যৎ নিয়ে ক্রমশ অনিশ্চিত হয়ে পড়ছে, তার মধ্যে একটা মানে একটা হতাশা বা অবসাদগ্রস্ত একটা ছাপ তার মধ্যে আছে। কিন্তু সেই জায়গায় সোহেল কিন্তু তার লক্ষ্যের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে, ক্রমশ সেদিকেই কিন্তু এগিয়ে যাচ্ছে। তাহলে যেটা আমি বলতে চাইছি এখানে, সেটা হচ্ছে যে দেখো, লক্ষ্যহীন যদি জীবন তোমার হয়, বা তুমি যদি চলতে থাকো সেইভাবে, সেটা কিন্তু একটা ওই কি বলবো দিশাহীন নৌকার মতো, ঠিক আছে? যেটা হচ্ছে কি, যেদিকে বাতাস বয়ে যাবে পাল্টো আর নৌকা যাবে, যেদিকে বাতাস বইবে সেদিকে সে ভেসে চলে যাবে, তাই না? তাহলে আমার যদি একটা সুনির্দিষ্ট লক্ষ্য থাকে, তাহলে আমি কিন্তু আমার সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো, হ্যাঁ। কিন্তু লক্ষ্য মানেটা কি? লক্ষ্য মানে কি শুধুই বড় হওয়া, তা কিন্তু নয়। লক্ষ্য ছোট হতে পারে, লক্ষ্য বড় হতে পারে। কারো লক্ষ্য এটাও হতে পারে যে আমি ইংরেজিতে দুর্বল, এই বছর আমি এমন ভাবে নিজেকে তৈরি করবো যাতে আমি ইংরেজিতে স্ট্রং হই, স্পোকেন ইংলিশটাতে আমি কমিউনিকেটিভ ইংলিশটা আমি ভালোভাবে বলতে পারি। কারো স্বপ্ন এটাও হতে পারে, লক্ষ্য এটাও হতে পারে যে আমি এমন কিছু করতে থাকি যাতে আমি নিজেকে স্বনির্ভর জায়গায় নিয়ে যেতে পারি এবং সমাজের জন্য কিছু করতে পারি। তো লক্ষ্য ছোট হতে পারে, বড় হতে পারে, বা সেই লক্ষ্য পূরণ করার জন্য আমার যে জিনিসটা করা উচিত সেটা কিন্তু আমাকে প্রথম থেকে করতে হবে, ঠিক আছে? তো সেটা কি, সেই জিনিসটা কি করতে হবে, সেটা কিন্তু পরীক্ষা পাসের পরে করলে হবে না। সেটা কিন্তু এই মুহূর্তে যেটা এখন তোমরা আছে, এই স্টেজে কিন্তু তোমাদেরকে স্থির করে নিতে চাও যে তোমরা কি করতে চাও, ঠিক আছে? তোমরা কি করতে চাও, কি হতে চাও, সেটা কিন্তু এখনই তোমাদেরকে স্থির করে নিতে হবে। এবং সেই স্থির করে বসে থাকলে হবে না, সেই স্থির করে ফেলার পর তোমাদেরকে কিন্তু সেই জায়গাটা পৌঁছানোর জন্য যে পরিশ্রমটা করা দরকার সেই পরিশ্রমটা করতে হবে। তোমরা সবসময় জানবে কঠোর পরিশ্রমের কিন্তু কখনো বিকল্প হয় না। তোমরা চাণক্যের নাম শুনেছো, তাই না? ম্যাথমেটিশিয়ান চাণক্য নাম শুনেছো তো, ঋষি, প্রাচীন যুগে ঋষি ছিলেন। তো সেই চাণক্য বলতে জীবনে শর্টকাট উপায়ে কখনোই, শর্টকাট বলে কিছু হয় না জীবনে, ঠিক আছে? কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে জীবন কিন্তু সাফল্য লাভ করে। এবং তিনি এই সাফল্যকে তুলনা করেছিলেন, কঠোর পরিশ্রমটাকে তুলনা করেছিলেন এইভাবে যে তুমি
লিফটে সহজেই গ্রাউন্ড থেকে তুমি উপরতলায় চলে যেতে পারো, যে কোনো সময় সহজেই লিফটে চলে যেতে পারো। কিন্তু আবার সিঁড়িতেও তুমি যেতে পারো, একতলা, দোতলা, তিনতলা, চারতলা তুমি সিঁড়িতে যেতে পারো। তিনি বলছেন যে সিঁড়ি দিয়ে যত যাবে তত দেখবে তুমি ক্রমশ উপরে উঠে যাবে, তোমার লক্ষ্যে পৌঁছাবে। চলেছে লক্ষ্যে পৌঁছাবে, তোমাকে কখনো পিছনে ফিরে দেখাতে হবে না। কিন্তু লিফটে তুমি খুব সহজেই চলে যেতে পারো, তিনতলা বা চারতলা, পাঁচতলা, দশতলায় চলে যেতে পারো। কিন্তু যে কোনো সময়ে টেকনিক্যাল যদি ফল্ট হয়, যেখানে ফল্ট হবে সেখানে তুমি আটকে যাবে। লিফট যদি কোথাও খারাপ হয়ে যায় সেখানে আটকে থেকে যাবে। কিন্তু কেউ যদি সিঁড়ি দিয়ে একতলা, দোতলা, তিনতলা উপরে উঠতে থাকে, সে ক্রমশ উপরেই উঠবে, তাকে পিছনে তাকাতে হবে। তো তিনি এইভাবে কঠোর পরিশ্রমটাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন যে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে যদি কেউ মানুষ এগিয়ে যায় তার লক্ষ্য পূরণের দিকে, তাহলে সে কিন্তু অবশ্যই তার লক্ষ্যে পৌঁছাবে। এবার লক্ষ্যে পৌঁছাতে গেলে ব্যর্থতা অবশ্যই আসবে। তো একটা আগেবারে কাউন্সিলিং ক্লাসে একদম প্রশ্ন করেছিল যে আমি একজন সাধারণ বাড়ির ছেলে, আমি যদি খুব বড় বড় স্বপ্ন দেখি, তাহলে যদি আমার স্বপ্নটা পূরণ না হয় তাহলে পরে আমি খুব দুঃখ পাই বা মানে হয় আর কি, ব্যর্থতা তার পক্ষে গ্রাস করে। কিন্তু সবসময় জানবে যে লক্ষ্য পূরণ করতে গিয়ে ব্যর্থতা আসবে। ব্যর্থ হয়েছে মানে তুমি যে যোগ্য নয় তা কিন্তু নয়, ঠিক আছে? ব্যর্থতার মধ্য দিয়েই তোমাকে কিন্তু শিক্ষাটা নিতে হবে। তোমরা সবাই টমাস এডিসনের নাম শুনেছো? তো তিনি কি আবিষ্কার করেছিলেন? বাল্ব আবিষ্কার করেছিলেন। তোমরা শুনলে অবাক হবে, তিনি যখন এই সাকসেসটা পেয়েছেন আর কি, তখন কিন্তু তিনি 10,000 বার ফেল করেছেন, ব্যর্থ হয়েছেন। কিন্তু কখনোই তিনি ব্যর্থতাকে ব্যর্থ হিসাবে ভেঙে পড়েননি। তিনি বলছেন যে এই 10,000 বার কিন্তু আমি কোনো না কোনো একটা কারণ খুঁজে পেয়েছি কেন আমি ব্যর্থ হচ্ছি। এই যে কারণটা খুঁজে নেওয়া, তারপরে সেই কারণটাকে খুঁজে নিয়ে তিনি এগিয়ে গেছেন, তাতেই কিন্তু তিনি সাকসেসের পথ দেখেছেন, তাই না? তাহলে ব্যর্থতাই কিন্তু তোমার আসল শিক্ষক। ধরো আমরা সবাই জানি যে জল ছাড়া ভাত রান্না করা যায় না, করা যায় না। কিন্তু কখনোই কি জল ছাড়া ভাত রান্না করতে বসিয়েছিলে? যদি না বসানো হয়, বসানো হয়েছে অবশ্যই, জল ছাড়া ভাত রান্না করতে গিয়ে দেখা যাচ্ছে যে ভাত হবে না, ওই হাঁড়িটা কালো হয়ে যাচ্ছে, চালটা কালো হয়ে যাচ্ছে, কিছু একটা হচ্ছে। তো তখন থেকে আমি ফাইন্ড করলাম যে জলটা দিতেই হবে। তাহলে এটা আমার কিন্তু সাকসেস বা ক্লু, যে আমি এটা ফাইন্ড করলাম বা খুঁজে নিলাম যে জল দিতেই হবে, না হলে কিন্তু ভাতটা রান্না হবে না। কিন্তু জল ছাড়া রান্না করতে না যেতাম যদি, তাহলে কি কনক্লুশনটা আসতে পারতাম যে জল ছাড়া ভাত রান্না করা যায় না? যেত না তো, তাই না? তাহলে সেই জায়গাটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? এবং সেই লক্ষ্যটা কি করে স্থির করবে, সেখানে কিন্তু নিজেকেই প্রশ্ন করতে হবে। এটা কিন্তু নিজেকেই তোমাকে প্রশ্ন করতে হবে যে তুমি অ্যাকচুয়ালি নেক্সটটা হচ্ছে না, নেক্সটটা যাচ্ছে না কেন? ফুল করতে ফুলি করা আছে এখানে। ঠিক আছে, তো তোমাকে নিজেকেই প্রথমে কিন্তু জাজ করতে হবে যে তুমি কোনটা ভালোবাসো, তোমার মধ্যে কি ইন্টারেস্ট তোমার মধ্যে আছে। সেলফ অ্যাওয়ারনেস নিজেকে কিন্তু কোয়েরি করতে হবে যে তোমার মধ্যে কোন ইন্টারেস্টটা আছে। সেটা যে কোনো ইন্টারেস্ট হতে পারে। তোমাকে সবসময় শিক্ষক লাইন বা ডাক্তার লাইন বা ইঞ্জিনিয়ার লাইন ধরে নিতে হবে এমন কোনো মানে নেই, বা নার্সিং লাইন ধরে নিতে হবে এমন কোনো মানে নেই। আমরা কি চাইছি? আমাদের কেরিয়ার মানে কি? আমার আত্মনির্ভর হওয়ার প্রশ্ন আসছে। আত্মনির্ভর হতে হবে, সেলফ সাফিসিয়েন্ট বা সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে। সেই সঙ্গে আমার একটা লক্ষ্য থাকবে অবশ্যই যে আমি কিছু সমাজের জন্য কাজ করবো, ভালো কাজ কিছু করবো। এই তো আমার কেরিয়ার পাওয়া উচিত, মানে সেটাই জেনারেলি আমরা চাই। দেখাচ্ছে আমি পরের স্লাইডে, সেটাই আমরা চাই। তো সেই জায়গাটা ধরতে গেলে তাহলে আমার সবসময় শিক্ষকতাই করতে হবে, সবসময় আমাকে ডাক্তারই হতে হবে, সবসময় ইঞ্জিনিয়ারই হতে হবে এমনটা কিন্তু নয়। যদি কেউ ভালো ফুটবল খেলে, সে একজন ভালো ফুটবল খেলোয়াড় হিসাবে কিন্তু তার ক্যারিয়ারটা গড়ে তুলতে পারে। যদি কেউ ভালো ড্রয়িং করে, সে তার শিল্পী হিসাবেই সে তার ক্যারিয়ারটাকে নিয়ে যেতে পারে। কেউ যদি ভালো গান করে, সে তার সিঙ্গার হিসাবে নিজেকে এস্টাবলিশ করতে পারে, তাই না? বা কেউ যদি অন্য কোনো তাদের দক্ষতা, তাহলে আমাকে জানতে হবে, আমাকে নিজেকে জানতে হবে যে আমার কোনটার প্রতি ইন্টারেস্ট আছে, আমি কোনটাকে ভালোবাসি, ঠিক আছে? এবং কোনটাকে নিয়ে আমি এগোলে, লড়াই করলে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো, ঠিক আছে? এই তিনটে জিনিসের যে মেলবন্ধন
ঘটালেই কিন্তু আমার লক্ষ্যে আমি পৌঁছতে পারবো। ঠিক আছে, তো সেই জায়গাটাকে আমাকে প্রথমে ডিফাইন করতে হবে যে আমি অ্যাকচুয়ালি কি হতে চাই। আমার ঠিক করে নিয়েছো, তোমার অনেক তো চ্যালেঞ্জ আসবে, মানে ব্যর্থতাও আসবে, চ্যালেঞ্জ আসবে, পথটা তো খুব একটা মসৃণ নয়, তাই না? নিজেকে এস্টাবলিশ করার পথ কিন্তু অতটা মসৃণ নয়, এরকম কিন্তু তোমার মধ্যে চ্যালেঞ্জ আসবে, ব্যর্থতা আসবে, কিন্তু নিজেকে ফ্লেক্সিবল রাখবে। ফ্লেক্সিবল যে হ্যাঁ ওই চ্যালেঞ্জের সঙ্গে আমি নিজেই ফ্লেক্সিবল করে আমি ওই জায়গাটাকে রিচ করব। মানে মাথা অনেকে গরম করে ফেলে, অনেক কিছু করে ফেলে, দেখছো তোমরা এখন, তাই না? তারা লাইফ থেকে ছিটকে যাচ্ছে বা অন্য কিছু করে ফেলছে। বাট এই জায়গায় আমি সবসময় নিজেকে ফ্লেক্সিবল থাকবো, যাতে ওই সিচুয়েশনের সঙ্গে আমি অ্যাডাপ্ট করতে পারি। যে সিচুয়েশনটা আমার আসছে, তার মানে যে কি বলবো অ্যাডভান্স সিচুয়েশনটা আসছে, সেই সিচুয়েশনটাকে আমি অ্যাডাপ্ট করে নিতে পারি। ঠিক আছে, এইটা কিন্তু খুব দরকার। ঠিক আছে, ক্লাসে অনেক সময় কি হয়, কিছু বলে ফেলে ছাত্রদেরকে, কিছু একটা হয়তো সেটাকে তাকে ভালোর জন্য তা বলা হলো, কিন্তু সে সেটাকে অন্যভাবে নিয়ে ফেলে, অন্যভাবে নিয়ে সে ওই ক্লাসটা পরে আর করতে চায় না, ওই স্যারের ক্লাসটা, বা তার সঙ্গে একটা রিভেঞ্জ নেওয়ার জন্য অন্য কিছু করতে থাকে, ভাবতে থাকে। বাট এটা নয় যে আমি কিছু ওখান থেকে নিতে চাই। ঠিক আছে, সেই জায়গায় নিজেকে ফ্লেক্সিবল করতে হবে যে আমি আরো কিছু শিখতে চাই, আরো কিছু এভাবে এগাতে চাই। এটা কিন্তু খুব জরুরি, তবেই কিন্তু তার গ্রোটা সম্ভব, নাহলে হবে না। একবার বলতে একবার না না ঠিক আছে, এই অবস্থা কি হবে। যেটা আমি বলতে চাইলাম যে আমরা অ্যাকচুয়ালি কি হতে চাই, মানে আমরা কি চাই অ্যাকচুয়ালি ক্যারিয়ারের মধ্যে, যে আমরা অ্যাকচুয়ালি কি চাই, এগুলোই কিন্তু আমরা চাই। আমাদের সবার কিন্তু এটাই থাকে, উদ্দেশ্য থাকে বা ভিতরে থাকে, মুখে বলি না বা কিছু করি না, কিন্তু অ্যাকচুয়ালি এইটার জন্য আমরা লড়াই করি বা এটার জন্য আমরা নিজেদেরকে তৈরি করি আর কি। ঠিক আছে, যে রেসপেক্ট ইন সোসাইটি, আমাকে সোসাইটিতে রেসপেক্ট করবে এরকম জায়গায় আমি তৈরি করতে চাই নিজেকে। অবশ্যই মানি দরকার, মানি ছাড়া তো কোনো কিছুই হয় না। যেটা বললাম সেলফ ডিপেন্ডেন্ট হতে গেলে বা সেলফ মানিটা কিন্তু দরকার। যে কোনো জিনিসের চালিকা শক্তি হচ্ছে মানি। ঠিক আছে, তাহলে সেই জিনিসটা অবশ্যই দরকার। তার সঙ্গে আমার ফ্রেন্ড থাকবে, হ্যাঁ নিয়ে নিচ্ছি দেখো, স্যাটিসফ্যাকশন অবশ্যই থাকবে, সিকিউরিটি থাকবে, সেই সঙ্গে আমার হ্যাপিনেস এবং জয়টাও থাকবে, মানসিক শান্তিটাও খুব দরকার। সবসময় এই জিনিসটা যদি না থাকে এই দুটোর মধ্যে, তাহলে কিন্তু আমরা আমাদের কি করতে চাইছি, কিভাবে ফোকাস করতে চাইছি, সেটা কিন্তু আমার কাছে ক্লিয়ার থাকবে না, যে আমি কিসের জন্য এগুলো করতে চাইছি। ঠিক আছে, তো সেই জায়গাটা কিন্তু ধরার চেষ্টা করতে হবে প্রথমেই। তারপরেও তো এইসব থাকার পরেও কিন্তু আমরা ফেল করি, তাই না? আমরা ক্যারিয়ারে এত সব ভাবছি, এত কথা শুনছি, তারপরেও কিন্তু আমরা ফেল করে যাচ্ছি। আবার সেটা তার কারণটা হচ্ছে, যদি আমি ধরি আর কি, আরো অনেক কারণ থাকতে পারে, যেটা অ্যাকচুয়ালি ক্যারিয়ার সাকসেস করতে আমাকে বাধা দেয়, যেটা অভাব করে, সেটা কিন্তু যে ক্যারিয়ারটা নিয়ে আমি এগোতে চাইছি, ভাবছি, দ্যাট ইজ নট ম্যাচিং উইথ ওয়ানস ইন্টারেস্ট, মানে আমার ইন্টারেস্টের সঙ্গে এটা কিন্তু ম্যাচ নয়। এটা তো এখন হামেশাই করছে, তাই না? ছাত্ররা একটু ভালো রেজাল্ট করে, বাবা মারা বিশেষ করে ছেলে মেয়েরা একটু ভালো রেজাল্ট করে, তাকে প্রথমেই আমরা বলছি যে সায়েন্স পড়ো, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এটা কিন্তু চাপিয়ে দিচ্ছে আমরা তাদের উপরে। ঠিক আছে, মানে তাকে যে ক্যারিয়ারটা নিয়ে এগোতে বলছি, সেটা তার ইন্টারেস্টের সঙ্গে হয়তো ম্যাচিং করছে না, বাট তাকে আমি বলছি চাপিয়ে দিচ্ছি, এটাই করো তুমি, তাই না? সেটা কিন্তু একটা মানে বড় কারণ, ভাইটাল কারণ, যখন ক্যারিয়ার কেউ সাকসেস না পায় আর কি, এটা কিন্তু তার মেইন কারণ। তার ইন্টারেস্টের জায়গা তাকে যদি গ্রো করতে দেওয়া হয়, তাহলে অবশ্যই সে কিন্তু বেরিয়ে যাবে, তার লক্ষ্যে পৌঁছে যাবে। ঠিক আছে, তারপরে এটা হচ্ছে ক্যারিয়ার নট ম্যাচিং উইথ ওয়ানস পোটেনশিয়াল, তার মধ্যে যে দক্ষতা বা স্কিল আছে সেটার সঙ্গে ম্যাচ করলো না। যেটা বললাম যে সে অ্যাকচুয়ালি হয়তো ভালো ড্রয়িং করে, সে অ্যাকচুয়ালি হয়তো ভালো ক্রিকেট খেলবে, ফুটবল খেলে, বা হয়তো সে গান করে ভালো, সেটাই তার মধ্যে তার পোটেনশিয়ালিটি আছে, তার মধ্যে সেটাই তার মধ্যে পোটেনশিয়ালিটি আছে। তাকে সেই জায়গায় গ্রো করতে না দিয়ে আমি কি করছি, ওই ডাক্তার হতে বলছি বা শিক্ষক হতে বলছি, তাই না? সেটা কিন্তু তার পোটেনশিয়ালের সঙ্গে ম্যাচ করলো না। তারপরে পার্সোনালিটি, তার পার্সোনালিটির সঙ্গে ম্যাচ করে না, এরকম তাকে করতে বলছি। ঠিক আছে, ধরো অনেকে এখন দেখি আর কি, কলেজ টলেজে দেখি, এইচএস এর পাশের পরে মিলিটারিতে ফর্ম ভরে দিচ্ছে, ছুটতে যাচ্ছে। ঠিক আছে, তার পার্সোনালিটি তো এটা ম্যাচ করবে না, মানে সেটা পারবে না, তার শরীর বা তার যেটা বলছে সেটা তো ম্যাচ করবে না। বা ধরো আমি ভালো ইংরেজি এখন নিজেকে স্পোকেন ইংলিশ তৈরি করতে পারিনি, আমি যদি কোনো একটা রিসেপশনিস্ট বা কোনো একটা এয়ারফোর্সের কোনো একটা চাকরিতে জয়েন করতে যাই, মানে চেষ্টা করতে যাই, তাহলে আমি তো প্রথমেই মানে ফেলিওর হয়ে যাবো, কারণ আমার ওর মধ্যে ওই পার্সোনালিটি আমার মধ্যে নেই, গ্রো করেনি এখনো, তাই না? তাহলে এই ক্যারিয়ারটা যদি না ম্যাচিং করে আমার পার্সোনালিটির সাথে, তাহলেই কিন্তু আমরা ওই যেটা আনসাকসেস হয়ে যায়, সেটা হয় আর কি। এইগুলো কিন্তু মেন ল্যাক, যেটা আমি ক্যারিয়ারে সাকসেস
পেতে গেলে মাথা যেটা আছে সেটা কিন্তু এই তিনটে জিনিস মেন আর কি। এবার হচ্ছে আমার মধ্যে যেটা আছে সেটাকে আমি কাজে না লাগিয়ে আমি অন্য পথে যাওয়ার চেষ্টা করছি আর কি। তাই জন্য প্রথমেই কিন্তু এই যে যেটা বলেছিলাম যে নিজেকে জিজ্ঞাসা করো তুমি কি অ্যাকচুয়ালি নো ইয়োরসেলফ, হোয়াট ইওর ইন্টারেস্ট এন্ড ট্যালেন্ট, তোমার মধ্যে কি আছে, তোমার ইন্টারেস্ট কি আছে, ইনক্লাইনেশন মানে তোমার ঝোঁক কোন দিকে আছে সেটা নিজেকেই জিজ্ঞাসা করো। ট্যালেন্ট, স্কিল, স্ট্রেংথ, এবার এরিয়া অফ ইমপ্রুভ, যেটা তুমি এরিয়া নিয়ে যে এরিয়াটা নিয়ে তুমি ইমপ্রুভ করতে পারবে পরে। অনেকে আছে দেখবে চাষবাসটাকে এখন থেকে ভালোবাসে, হতে পারে তাই না, এগ্রিকালচার নিয়ে কেউ যদি এগাতে চায় এগাতে পারে। দেখা যাবে সে এগ্রিকালচারের মধ্যেই এমন কিছু খুঁজে পেয়ে যাচ্ছে যে তার একটা ন্যাক সেটা আর কি, নিত্য নতুন গাছ লাগানো, নিত্য নতুন চাষবাস করা, সেটা কিন্তু সে তো কেরিয়ার সাকসেস হতে পারে, অবশ্যই হতে পারে। যেটা আমি প্রথমেই বলেছিলাম যে কেরিয়ার মানেই কিন্তু ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে হবে না, ঠিক আছে, শিক্ষক হতে হবে না, প্রফেসর হতে হবে না। এই জায়গাগুলো আমরা ধরতে পারি যার যেটা বেশি ন্যাক আছে। যেটা আমি বলছিলাম যে লক্ষ্য ছোট হতে পারে, বড় হতে পারে, বাট যেটাই আমি লক্ষ্য স্থির করবো সেটার পিছনে আমি লড়াই করবো, কারণ আমার সেটার মধ্যে ট্যালেন্ট আছে। এবং তুমি তোমার ট্যালেন্ট নিয়ে যদি এগিয়ে যাও, তোমাকে কিন্তু রেসপেক্ট, যেটা বলছিলাম সোসাইটিতে রেসপেক্ট আমরা দাবি করি, তোমাকে কিন্তু রেসপেক্ট, যে কোনো বড় পার্সনকে রেসপেক্ট করো, তুমি ছোট কাজ করো, ছোট কাজ করো, তুমি কিন্তু সেই রেসপেক্টটা তুমি পাবে, সেই রেসপেক্টটা তোমাকে দিতে দেবে। ধরো যে জুতো সেলাই করে, তাই না, আমরা তাদেরকে রেসপেক্ট করি না। যখন সে ধরো আমার জুতোর একটা এমন প্রবলেম হয়েছে, ধরো আমার সেটা কি বলবো হট করে হয়েছে, সেই জায়গায় আমার সেই জুতোটাকে ঠিক করে দিয়ে জুতো বিনা আমি যদি পারতাম না সেই আমার একটা পরিস্থিতিতে, কিন্তু সেই জায়গায় সে যদি আমার প্রবলেমটা সলভ করে দেয়, তাকে কিন্তু আমি রেসপেক্টই করি তো আমরা, বাহ তুমি এই কাজটা করে দিলে খুব সুন্দর, আমার খুব উপকার হলো। কিন্তু তার মানে সে সেটা দক্ষ, সেটা করে দিয়েছে, এবং সবারই প্রত্যেকের সেই জায়গাটা কিন্তু লাগে, তাই না, আমাদের কিন্তু সবাইকে নিয়েই চলতে হবে, তবেই আমরা আমাদের জায়গায় যেতে পারছি, তাই না। তাহলে কেউ ছোট বা কেউ বড় নয়, এইটাই প্রথমে এই ধারণাটাকে আমাকে দূর করতে হবে প্রথমে, ঠিক আছে। এতে কি হয়, স্টুডেন্টরা যেটা দেখেছি প্রথমেই হচ্ছে কি হয়, স্টুডেন্টরা নিজেদেরকে সেকি তৈরি করে, সেকি মানে নিজেদের লাজুক প্রকৃতি হয়ে যায়, এক্সপোজ করতে পারে না। তাদেরকে যতই সুযোগ দেওয়া হয়, যতই তাদেরকে বলা হোক, তারা সেই সেকি জায়গাতে বেরোতেই পারে না, যে বাবা ও তো অনেক বড় স্যার, এখানে থেকে আইআইটি থেকে এসছে, অমুক থেকে এসছে, এই যে সেকি ভাবটা, কিন্তু এটা থাকা দরকার নেই, ঠিক আছে। এবং কমিউনিকেশন অনেকে ভয় পায়, সেটা ভয় পায় না, কমিউনিকেশনটা তুমি যে কোনো ল্যাঙ্গুয়েজে করতে পারো, খুব যে সঠিক বলে দিতে হবে ইংলিশে তা কিন্তু নয়। তোমার ব্যাপারটা ওনারা আরেকজন তোমার অপোজিটে যে আছে তুমি বুঝতে পারলে হলো। তুমি কি ভুল ল্যাঙ্গুয়েজে বলেছো, কিভাবে ইংলিশটা বলেছো, কি হিন্দিটা বলেছো, ওটা কিন্তু তুমি মার্ক করেন না। উনি তোমার প্রবলেমটা ফাইন্ড করার জন্য যেটুকু বোঝা দরকার সেটুকু ওখান থেকে তোমার কথাতে বোঝার চেষ্টা করবেন। তুমি কেন এটা বলতে পারলে না সেটার জন্য তিনি কিন্তু, যেটা আমি দেখেছি, আমি বলছি যে এই যে বিভিন্ন বড় বড় লোকের সঙ্গে আমার ইন্টারাকশন করতে গিয়ে যেটা প্রবলেম করে স্টুডেন্টরা, ঠিক আছে, কথা বলতেই চায় না, তার ভিতরে কোয়ারিটা আছে, কোয়ারিটা তার ভিতরেই আছে, কিন্তু কথাটা বলতেই চায় না সে, ঠিক আছে, জানতেই চায় না প্রবলেম। তো সেই জায়গায় কিন্তু এইগুলোকে প্রথমেই নিজেদেরকে আগে তৈরি করে নিতে হবে, ঠিক আছে। কেউ ছোট বা কেউ বড় এরকম ভাবনাটা আমার মধ্যে না থাকে, ঠিক আছে, তাহলে আমরা সেই জায়গাটাকে নিতে পারবো। তারপরে আমরা কিভাবে করতে এসেছি নেচার অফ ওয়ার্কটা, ওয়ার্ক রোল আমার কি হতে হবে, ইমার্জিং ট্রেন্ড যেটা, এবারে সেই ট্রেন্ডও দেখতে হবে। কারণটা কি, যেটা একটু বলছিলাম যে সব একদম যে ইগনোর করে দেওয়া হবে এমনটা নয়। ইমার্জিং ট্রেন্ড মানে ধরো আমার ইন্টারেস্টটা হচ্ছে আমি শিক্ষক হতে চাই, কিন্তু ইমার্জিং ট্রেন্ড এখন যেটা বলছে, এখন তোমরা দেখতে পাচ্ছ যে শিক্ষক বলেই যে তার চাকরিটা সিকিউর এমনটাও নয়। বিভিন্ন কেস কাছারি হচ্ছে, প্রতি বছর যে শিক্ষকতা নিয়োগ হবে এমনটা নয়। কিন্তু আমার ট্যালেন্ট আছে, আমি ভালো লাগে, আমার এটা আমার স্কিল আছে, আমি পড়াতে ভালোবাসি বা পড়াতে পারি, আমি একটা শিক্ষক হতে পারি, আমার সেই ট্যালেন্ট আছে। বাট ট্রেন্ড কিন্তু বলছে যে তুমি যদি এটাকে নিয়ে এগিয়ে যাও, পরবর্তী ক্ষেত্রে তোমাকে নিজেকে প্রতিষ্ঠিত করতে নাও পারো বলছে। তাই জন্য খানিকটা হলেও কিন্তু ট্রেন্ডের দিকে আমাকে নজর রাখতে হবে। কিন্তু তার মানে এই নয় যে তোমাকে ট্রেন্ডের মধ্যেই তোমাকে যেতে হবে, এমনটাও নয়। কারণ কি, তোমাকে এখন আমি বলতে পারি যে এখন এই যে জেনারেল লাইনে পড়ার যে ট্রেন্ড আর কি, সেই ট্রেন্ডটা এত কম আর কি হচ্ছে, যাতে স্টুডেন্ট খুব কমে যাচ্ছে। কিন্তু একটা সময় তো ক্রাইসিস হবেই এখানে। তাহলে যে কয়েকজন এই সুযোগটা নিচ্ছে এখন, ধরো একজন কেমিস্ট্রি অনার্স, 4 জন বা 5 জন ভর্তি হচ্ছে বা 10 জন ভর্তি হচ্ছে, ঠিক আছে, এই 10 জন কিন্তু একটা সময় যদি লেগেই থাকে, একটা সময় কিন্তু সে বেনিফিট হবে, বেনিফিশিয়াল হবে। কেন না, একটা সময় এই জায়গাটা ক্রাইসিস তৈরি হয়ে যাবে। যারা আছেন এখন তারা তো একটা সময় রিটার্ন করবেন, পরে এই জায়গাটা ক্রাইসিস হবে। কিন্তু তখন ওই কোয়ালিটির লোক আর নেই। ওই কয়েকজন তখন পাস করেছে, বিএসসি এমএসসি পড়েছে বা রিসার্চ করেছে,
তাই না? ওখান থেকে 10 জন ভর্তি হলে দেখা যাবে 5 জন বা 2 জন রিসার্চ করেছে। তাহলে এই জায়গাটায় ধরার জন্য তখন কিন্তু আমার লোকের অভাব, ওই কোয়ালিটির লোকের অভাব, তাই না? কি তাহলে সবসময় যে এগুলো ঠিক একদম তাও নয়, পরিস্থিতি অনেক সময় অনেকে তোমাকে ঘুরিয়ে দিতে পারে, কি কিন্তু আবার ট্রেনটাকেও লক্ষ্য রাখতে হবে। কিন্তু সবার উপরে এটা গুরুত্ব দিতে হবে, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে কিন্তু তোমার ইন্টারেস্ট, সেটাকে নিয়ে তুমি লড়ো। তুমি যাই পরিস্থিতি আসো, তুমি কিন্তু নিজেকে বাঁচিয়ে রাখা বা নিজেকে কি বলবো জীবন যুদ্ধে জয়ী করার জন্য যে জিনিসগুলো দরকার সেটা কিন্তু তোমার কাছে থাকবে, সেটা কিন্তু তোমার কাছে থাকবে, ঠিক আছে? তো সেই জায়গাটা নিজেকে কিন্তু মানে তৈরি করতে হবে নিজেকে। না না ঠিক আছে, এর জন্য তোমাকে এটা বেশি বেশি করতে হবে। সেটা করার জন্য তোমাকে কিন্তু নিজেকে পড়াশোনার মধ্যে রাখতে হবে, ঠিক আছে? নিজেকে কি করতে হবে না সাথাই মানে নিজেকে খুঁজতে হবে, নিজেকে নিজের মধ্যে সেই জিনিসটা খুঁজে বের করতে চেষ্টা করতে হবে, সবসময় তোমাকে তার মধ্যে লড়তে হবে। কিছু কেরিয়ার টক শোনা দরকার, কেরিয়ার টক করা উচিত পাশাপাশি বন্ধু বান্ধবের সঙ্গে, অন্যান্য জনের সঙ্গে, ঠিক আছে? কারণ কি হয় অনেক সময় কি আছে আমার মধ্যে জিনিসটা কিন্তু আমি বাইরের খবরটা জানি না, ঠিক আছে? তো সেইটা জানার জন্য কি করতে হয়, কিছু কিছু কেরিয়ার টক, সেমিনার, সেলফ অ্যাওয়ারনেস ওয়ার্কশপ যেটা তুমি এখন করছো সেরকম কিছু তোমাদের কিন্তু দরকার আর কি। কেরিয়ার সবসময় নিজের স্টাডি বা নিজের যে লড়াই বা নিজের পরিশ্রম সেটা কিন্তু নয়, তার সঙ্গে এই জিনিসগুলো দরকার অ্যাওয়ারনেসের জন্য, ঠিক আছে? তো সেটাও তোমার মধ্যে রাখতে হবে, থাকতে হবে, মানে সেটাও খেয়াল রাখতে হবে পাশাপাশি। এরপর তো ক্যারিয়ার অপশন কিন্তু তোমার কাছে অনেক আছে, দেখো কতগুলো লিস্ট করা আছে, অনেক অপশন আছে। এই অপশন সবসময় সবার কাছে দেখানো হয়, তাই না? এই অপশন কিন্তু দেখো কতগুলো অপশন এখানে দিয়ে, কত অপশন এখানে আছে। তো যে কোনো একটা অপশন নিয়ে তুমি এগোতে পারবে, কিন্তু এই অপশনগুলোর বাইরেও তোমার অপশন আছে, যেটা প্রথম থেকে বলার চেষ্টা করছি। এই অপশনগুলো যেটা লিখেছি, এই অপশনগুলোর বাইরেও তোমার কাছে অপশন আছে। সেই অপশনটা তোমার মধ্যে আছে, সেটাকে তোমাকে ফাইন্ড করতে হবে, বুঝে গেছে নাকি? তো সেইটা কিন্তু তোমাকে ধরার চেষ্টা করতে হবে। দেখে নিয়েছো কি কি অপশন আছে, কত জায়গায় তুমি যেতে পারো। তো আমি এই যে যেটা বলছিলাম যে এমার্জিং ট্রেন্ড যেটা বলছি, সেই ট্রেন্ড অনুসারে আমি তোমাদেরকে বলবো তোমরা এমন কিছু জিনিসকে নিয়ে এগোনোর চেষ্টা করো যেখানে তুমি সেলফ এন্টারপ্রেনার হতে পারবে। সেলফ এন্টারপ্রেনার মিন্স মানে সেলফ সাফিসিয়েন্ট, সেলফ ডিপেন্ডেন্ট। তুমি এমন একটা কাজ করো বা এমন তোমার স্কিল দিয়ে এমন একটা জায়গা তৈরি করো যাতে করে তুমি চাকরির পিছনে ছুটবে না, ঠিক আছে? তোমার স্কিলে অন্যজনকে চাকরি দিবে, তুমি তাদেরকে বলতে পারলাম না পারিনি, ঠিক আছে? মানে তুমি চাকরি দিয়ে ছুটবে না, তুমি তোমার স্কিল দিয়ে এমন একটা জায়গা তৈরি করে রাখবে, লোক তোমার কাছে ছুটে আসবে চাকরির জন্য। তো সেই জায়গাটা আমি বলতে চাইছি এখন আর কি এই ট্রেন্ডটা কিন্তু ধরার চেষ্টা করো, এতে কখনো তুমি কিন্তু বিফল হবে না। তোমার স্কিলটা নিয়ে তুমি সেটা এগিয়ে যাও। যেটা বলছিলাম আর কি যে একজন ওই গাছ লাগানোকে ভালোবাসে, ঠিক আছে? কিন্তু সেটা স্কিল বাড়াতে বাড়াতে তোমরা নার্সারিগুলো দেখেছো তো, এই সময় নার্সারিগুলো দেখবে। আমি বলছি তোমাকে দীঘা থেকে যাওয়া মানে কাঁথি থেকে দীঘার দিকে যাওয়া, গেছো দীঘা? গেছো তোমার সময়, তাই না? কাঁথি ওই যে দীঘা বাইপাসে ছাড়ার পরে একটু এগিয়ে গেলে, এই 5-10 কিলোমিটার এগিয়ে গেলে দুটো নার্সারি আছে, দেখবে সেই নার্সারিগুলোতে যে সেল হয় এবং তারা যে লেবারকে সেখানে এনগেজ করেছে, ঠিক আছে, সেটা কল্পনার বাইরে, কল্পনার বাইরে। তার মানে তার একটা প্যাশন ছিল যে আমি গাছটাকে ভালোবাসি, গাছটা চর্চা করবো। তো সেই জায়গা থেকে তিনি এমন একটা জায়গায় পৌঁছে গেছেন, তিনি নিজে তো সেলফ ইনকাম করছেনই, তার সঙ্গে আরো কয়েকজনকে তিনি এনগেজ করেছেন, তাদেরও ইনকামের পর, তাদের পরিবারও ইনকামের পর দেখতে পেয়েছে। তো এটা তার কাছে কমটা কি, তাই না? আমি তো ওইটাই চাইছি, এই জন্য আমি আজকে তার কথা বলছি। কেন বললাম? তিনি সেই জায়গায় নিজেকে তৈরি করেছেন বলেই তো, তাই না? বলেই তো। তো এই জায়গাটা আমি বলছি এত ট্রেন্ডের মাঝেও তোমাকে আমি বলছি যে এই মুহূর্তে তুমি যদি বা যে কোনো পরিস্থিতিতে তুমি যদি নিজেকে এই জায়গায় নিয়ে যেতে পারো, ঠিক আছে, যে সেলফ এন্টারপ্রেনার বা সেলফ ডিপেন্ডেন্ট, সেলফ এমপ্লয়েড, তুমি নিজেই এমপ্লয়েড, সেলফ এমপ্লয়েড, তুমি অন্যজনকে এমপ্লয়মেন্ট দেবে, অন্যজনকে তুমি কারো আন্ডারে এমপ্লয়মেন্ট করবে না, ঠিক আছে? তো এই জায়গাটা যদি কেউ ধরতে পারে এখন, এবং তুমি যদি এখনকার কারেন্ট ট্রেন্ড দেখো, যে কোনো গভর্নমেন্ট আর কি, সে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলই হোক, গভর্নমেন্ট অফ ইন্ডিয়াই হোক, যে কোনো গভর্নমেন্ট যে পারপাসে স্টুডেন্টদেরকে বিভিন্ন ভাবে হেল্প করার চেষ্টা করছে, মিন্স আমি বলতে চাইছি কিছু
গ্র্যান্ট দেওয়া হচ্ছে যাতে তারা এগিয়ে যেতে পারে, ঠিক আছে, কিছু সাপোর্ট দেওয়া হচ্ছে, ফিনান্সিয়াল সাপোর্ট, যাতে তারা নিজেদের ক্যারিয়ারটাকে নিয়ে এগিয়ে যেতে পারে। সবগুলোই কিন্তু এইগুলো রিলেটেড। কোনগুলো রিলেটেড? দ্য ইনোভেশন এবং এন্টারপ্রেনারশিপ রিলেটেড। যত এই মুহূর্তে যে মুহূর্তে মানে স্টুডেন্টদেরকে যে ফেসিলিটি বা গ্র্যান্টগুলো দেওয়া হচ্ছে, নট অনলি স্টুডেন্ট, ইনস্টিটিউটকেও যেভাবে ফেসিলিটি করা হচ্ছে, ফেসিলিটি দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু তার ইনোভেটিভ থিঙ্কিং, ক্রিয়েটিভ থিঙ্কিং এবং তার যে সেলফ এমপ্লয়মেন্ট হওয়ার যে পাওয়ার, সেইটাকে তাকে ফার্নিশ করার জন্য তাকে টাকা দেওয়া হচ্ছে, ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া হচ্ছে। নট অনলি ফিনান্সিয়াল সাপোর্ট, তাকে বিভিন্নভাবে এই যে বলছি যে সেমিনার, অ্যাওয়ারনেস দেওয়ার জন্য তাকে কিন্তু সেই সুযোগগুলো দেওয়া হচ্ছে। এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা পোর্টাল আছে, ইনস্টিটিউশন ইনোভেশন কাউন্সিল বলে একটা পোর্টাল আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ এডুকেশন সেকশনের আন্ডারে। সেখানে কিন্তু তুমি নিজেরাই স্টুডেন্ট, তুমি নিজেরাই একজন লিডার হিসাবে, তুমি একজন ইনোভেটর হিসাবে সেখানে কিন্তু তুমি রেজিস্ট্রেশন করতে পারো। তোমার যে আইডিয়া তুমি সেখানে পোস্ট করতে পারো। তোমার আইডিয়া যদি ভালো মনে হয় তাদের কাছে, তোমাকে তারা কল করবে, কোনো একটা সেমিনার বা ওয়ার্কশপে কল করবে, সেখানে তোমার আইডিয়াটাকে প্রেজেন্ট করতে বলবে, তারপরে তোমাকে কিন্তু পরবর্তী স্টেপে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারাই তোমাকে পিক আপ করবে। তারাই পিক আপ করবে সেখান থেকে তোমার আইডিয়াটাকে নেওয়ার জন্য, তাই না? এই জায়গাটা কিন্তু এখন তুমি যে ইমার্জিং ট্রেন্ড ধরো এই জায়গাটা, এবং এই ট্রেন্ডটা এমন একটা ট্রেন্ড, তোমার মধ্যে তো এটা আছে থিঙ্কিংটা, তাই না? তাহলে কখনো তুমি কিন্তু কোনো বিরূপ পরিস্থিতি তুমি কিন্তু পিছপা হবে না। যাই আসুক না কেন, তুমি তো নিজের সেলফ এতে বেরিয়ে যাবে সবসময়। একদম সাধারণ কথা একটা বলছি, যে ছেলেটা এখানে নর্থ ইস্ট রিজিয়ানে, ইন্ডিয়ার নর্থ ইস্ট রিজিয়ানে কতটা বড় ভাবো, অনেকটাই বড় কিন্তু নর্থ ইস্ট রিজিয়ান। সেই রিজিয়ানে যে ছেলেটা তার স্কিলটাকে মানে তার আইডিয়াটাকে সে প্রকাশ করেছে, রিপ্রেজেন্ট করেছে, সে প্রথম হয়েছে, তাকে যে টাকাটা দেওয়া হয়েছে, টাকা পরিমাণ দেওয়া হয়েছে, সেটা সিম্পল আইডিয়া, সিম্পল তার একটা আইডিয়া, সিম্পল একটা মানে ঘটনা। আমাদের ক্ষেত্রে মনে হচ্ছে সিম্পল, জানার পরে মনে হচ্ছে এটা যে কেউ তো করতে পারতো, কিন্তু সে তো প্রথমে এটা ধরেছে আইডিয়াটাকে, তাই না? কি বলতো, সেটা হচ্ছে যে এই যে এখন তোমরা জানো যে প্লাস্টিক পলিউশন প্রচুর পরিমাণে, যেটাকে নিয়ে আমাদের মাথা ব্যথার কারণ কারণ হচ্ছে প্লাস্টিকটা হচ্ছে নন বায়োডিগ্রেডেবল, আমার এনভায়রনমেন্টের উপর বার্ডেন তৈরি করছে, তাই না? যেখানে সেখানে আমরা প্লাস্টিক বলি, সিঙ্গেল ইউজ প্লাস্টিক, জল বোতল বলো, পলিথিন ব্যাগ বলো, এগুলো যেখানে সেখানে ফেলে দিচ্ছি আমরা, সেটা এনভায়রনমেন্টের ক্ষতি করছে। বা কখনো কখনো আমাদের অজ্ঞানতা বসে আমরা পুড়িয়ে দিচ্ছি সেগুলোকে, সেখান থেকে যে ধোঁয়াটা বেরোচ্ছে সেটাও আমাদের পরিবেশকে দূষিত করছে তো। এবং এমন একটা জিনিস যেকে তুমি বাদ দিতেও পারবে না, তোমার সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত যা জিনিস তুমি ইউজ করছো সবকিছুর মধ্যেই প্লাস্টিক বা ফাইবার এগুলো আছে, পলিমার কম্পাউন্ড আছে, পলিমার মেটাল জুড়ে আছে। তুমি ভেবে দেখো তোমার চারপাশে যা যা জিনিস, ঠিক আছে, সবার মধ্যেই কিন্তু ওগুলো আছে, তাই না? আছে, প্লাস্টিকটা বাদ দিতেও পারবে না, কিন্তু আবার এটা বাড়ে না আমাদের কাছে, পলিউশন বাড়ে। তো সেই জায়গায় সেই ছেলেটি প্লাস্টিকের যে বোতল, যেগুলো আমরা সিঙ্গেল ইউজ প্লাস্টিক বোতল, ওয়াটার বোতল, সেই বোতলটাকে আইডিয়াটা ভাবো, বোতলটাকে সে কি করছে, শুধু একটা ছুরি বা একটা ব্লেড টাইপের জিনিস বানিয়েছে, ভারী ওয়েট দিয়ে বোতলটাকে সেট করে সে হবে, আর এটাকে চাকা দিয়ে ঘোরাচ্ছে, তাতে করে বোতলটা কেটে কেটে যাচ্ছে, কাটছে এমন হয় সেটা একটা সরু দড়ির মতো আসছে। এবং ওই ফাইবারের দড়ি বা প্লাস্টিকের দড়ি কত শক্ত হয় জানো তো, ভীষণ শক্ত, ঠিক আছে? তাহলে একটা বোতল, যে বোতলটা আমার কিন্তু প্লাস্টিক মানে ওয়েস্ট হিসাবে আমরা এনভায়রনমেন্টে বাজার তৈরি করছিলাম, সেই বোতলটাকে কেটে কেটে সে কি করছে, দড়ি বানিয়ে দিচ্ছে, যে দড়িটা আমার অন্য কাজে আবার লেগে যাবে, তাই না? যে দড়িটা দিয়ে সে একটা খাওয়ার ভাস বানিয়ে নিয়ে এসছে, একটা টপ বানিয়ে নিয়ে এসছে, একটা টপ যেটা হচ্ছে ফাইবারের টপের জায়গায় সে সেই টপটা বানিয়ে নিয়ে এসছে, ঠিক আছে? তাহলে সাধারণ আইডিয়া প্লাস্টিক বোতলকে কেটে দড়ি বানানো, আইডিয়াটা তার এইটাই। তার জন্য সে যে সেটআপটা করেছে সেটাও কিন্তু একটা লোকাল সেটআপ, কি একটা ব্লেড বা একটা ছুরি নিয়েছে, আর একটা ওই বোতলটাকে ঢোকানোর জন্য একটা ক্ল্যাম্প টাইপের ব্যবহার করেছে, আর ভারী যাতে কাটতে পারে ব্লেডটাকে ভারী জিনিস ওয়েট চাপিয়েছে, আর একটা চাকার মতো ঘোরানোর জন্য একটা ওই কপিক্যাল টাইপের বা একটা চাকা, সেটা সে ম্যানুয়ালি ঘোরাচ্ছে, অবশ্য ম্যানুয়ালি ঘোরাচ্ছে, ঘোরাতে কেটে যাচ্ছে। তো এই যে আইডিয়াটা, এবং সেই আইডিয়াটাকে নিয়ে সে কিন্তু এতদূর জায়গায় চলে গেছে, তাই না? তাহলে এই যে জিনিসগুলোই কিন্তু এখন আমাদেরকে মানে আমি বলছি স্টুডেন্টদের বিশেষ করে এই থিঙ্কিং গুলো যে সবার মধ্যে নেই এমনটা নয়, কিন্তু সবার মধ্যে আছে। তোমরা যে বোঝালে তোমাদের মধ্যেও আছে এরকম থিঙ্কিং, তাই না? এরকম থিঙ্কিং তোমাদের মধ্যে আছে। তাহলে এই থিঙ্কিং গুলোকে একটু কিভাবে ফলপ্রসূ করা যায়
সেইটা একটু ভাবতে হবে, ঠিক আছে? থিঙ্কিং আছে আমি অন্য জায়গায় আলোচনা করে ছেড়ে দিলাম তা নয়, কিন্তু আমাকে ওই থিঙ্কিংটাকে ফলপ্রসূ করার জন্য যেগুলো দরকার সেটা করতে হবে, সেই স্টেপটা পর্যন্ত এগোতে হবে, ঠিক আছে? তাহলে দেখবে তুমি অবশ্যই তোমার জায়গায় পৌঁছতে পারো, ধরতে পারো যাই ট্রেন আসলে তোমার সেই জায়গায় যেতে পারো। তাই না আমি একদম প্রথমে দেখো একদিকে দিকে লিখেছি এন্টারপ্রেনার, লিখেছি ইনোভেশন এন্টারপ্রেনার। এইটা কিন্তু তোমার ইমার্জিং ট্রেন্ড এখন এই মুহূর্তে। কেন বলছি, তোমার এগুলো যেগুলো ছিল ট্র্যাডিশনাল, বাকি যেগুলো লিখেছি সব ট্র্যাডিশনাল, এগুলো কিন্তু আছে অলরেডি, অনেক জায়গা থেকে আছে, অনেক দিন থেকেই আছে এই ট্র্যাডিশনাল ট্রেন্ডগুলো। বাট এই ট্রেন্ডটা যদি এখন স্টুডেন্টরা ধরতে পারে, যেটা বলছিলাম যে গভর্নমেন্ট লেভেলে যে হেল্প গুলো দেওয়া হয়, ফিনান্সিয়াল সাপোর্ট গুলো, বিভিন্ন কম্পিটিশন হচ্ছে, সেই কম্পিটিশন গুলো যে বিভিন্ন ভাবে হচ্ছে, সেই কম্পিটিশন গুলো তাদেরকে অ্যাওয়ার্ড করা হচ্ছে, তাদেরকে এই যে বলা হচ্ছে নর্থ ইস্ট রিজিয়নে এই কম্পিটিশনটা হলো সে ফার্স্ট হয়েছে, তো তাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, তার আইডিয়াটাকে ডেভেলপ করার জন্য গভর্নমেন্টটাকে পিক আপ করে নিচ্ছে, তাই না? তাহলে এরকম ছোটখাটো আমাদের এখানে আমাদের চারপাশে কিন্তু এরকম প্রবলেম বা এরকম ইস্যুজ অনেক আছে, বার্নিং ইস্যুজ অনেক আছে, এই মুহূর্তে অনেক ইস্যু আছে, সেগুলোকে নিয়ে আমরা ভেবে আমরা এরকম জায়গায় নিজেদেরকে এস্টাবলিশ করতে পারি, সেটাও তোমাদের মাথায় দিয়ে গেলাম। এটাও কিন্তু একটা এমার্জিং ট্রেন্ড রাদার দ্যান ট্র্যাডিশনাল ট্রেন্ড, ঠিক আছে? কিছু অফবিট ক্যারিয়ার আছে যেগুলো আছে যে লোক এগুলো নিতে চায় না, কিন্তু সাজেস্ট করে অনেক সময়, তাই না? নিউট্রিশন বা ডায়েটিক্স নিয়ে যদি কেউ করে, নিউট্রিশন বা ডায়েটিক্স নিয়ে, সেটা ভাবে সে যে সেটা তার ক্যারিয়ার হতে পারে, এটা ভাবে, এই জন্য অফবিট দিয়েছি, কিন্তু সেটাও তার ক্যারিয়ার হতে পারে। ডাক্তাররা এই মুহূর্তে দেখো তোমাকে কিন্তু ওষুধ লিখে দেয়, বাট তোমার যদি সুগার হয় বা তুমি যদি সুগার পেশেন্ট, ডায়াবেটিক পেশেন্ট হও বা আদার কোনো পেশেন্ট যেখানে ফুড রেস্ট্রিকশন থাকবে, ঠিক আছে, সে কিন্তু ফুড রিলেটেড কথা বলার জন্য তোমাকে পাঠিয়ে দিচ্ছে কিন্তু একটা ডায়েটিশিয়ানের কাছে, পাঠিয়ে দিচ্ছে তো, কিন্তু তিনি লিখছেন না, কিন্তু তিনি জানেন না, তিনি জানেন কিন্তু তিনি রেফার করছেন যে আমার থেকেও একজন ডায়েটিশিয়ান, যে ডায়েটিশিয়ান পড়ে এসেছে বা যে নিউট্রিশন নিয়ে একটু পড়ে এসেছে, সে কিন্তু আরো আমার থেকে ভালো ওকে পথ দেখাতে পারবে। তাহলে খাদ্যের ব্যাপারটা সে কিন্তু ডাক্তার কিন্তু সাজেস্ট করলো না তোমাকে, সে কিন্তু পাঠিয়ে দিচ্ছে একজন ডায়েটিশিয়ানের কাছে। তাহলে আমরা ডায়েটিশিয়ান হিসেবে কেন, আমরা কিন্তু জানি অনেক কথাই অনেককে বলি, যেটা খাবে না অনেক কেন বলি তো আমরা, তো এটাকে আমি অনেক ক্লিয়ার এগিয়ে দিতে পারি, কোনো অসুবিধা নেই, আমি সেটা নিয়ে দক্ষ হতে পারি। তার মানে অ্যাকচুয়ালি সেটা নিজেকে নলেজটা বাড়াতে হবে বিভিন্ন ফুড নিয়ে, তার ফুডের যে বিভিন্ন বেনিফিট, তার যে বিভিন্ন সাইড এফেক্ট, সেগুলোকে নিয়ে আমাকে পড়লেই হয়ে গেল, আমাকে জানলেই হয়ে গেল, তো সেটাকে আমি কিন্তু দেখাতে পারি, ঠিক আছে? জার্নালিজম, ব্রডকাস্ট জার্নালিজম, এটাও যদি ট্র্যাডিশনাল মধ্যে কিন্তু অফবিট একটু নিতে চায় অনেকে। ফিটনেস ট্রেনিং, যারা হচ্ছে যে ট্রেনার যারা, ঠিক আছে, ট্রেনারের সংখ্যা তো ক্রমশ কমে যাচ্ছে, একদম কোর্স ট্রেনার খুঁজে পাওয়া যায় না, হ্যাঁ, মাঠে রেফারি করবে, রেফারিং খুঁজে পাওয়া যাচ্ছে না, ফুটবল খেলা রেফারিং করবে, রেফারিং খুঁজে পাওয়া যাচ্ছে, তাই না? তাহলে আমরা একজন কোর্স ট্রেনার হিসেবে, কোর্সটাও তো আমাদের জীবনের নিত্য সঙ্গী আর কি, মানে সবার দরকার। কোর্স এমন একটা মানে আর কি বলবো, ওয়ার্ক বা অ্যাক্টিভিটি যেটা সবারই দরকার এবং সবাই ভালোবাসে, ঠিক আছে? কোর্স ভালোবাসে না এমন কি কেউ আসে নাকি এখানে, তাই না? এখনো দেখে কোর্সের গ্রাউন্ডে কিছু মানুষ ছুটে চলেছে, তাই না? পাল নিয়ে পরে নিয়ে পরে সেটা শুরু করতে শুরু করে, করি তো, হ্যাঁ? এখন যে এখন দেখে লাগিয়ে দেওয়া হয় যে বয়স্কদের দৌড় বা বয়স্কদের হাঁটা প্রতিযোগিতা, বয়স্করা কি নামে না? কেন নামছে? কারণ কোর্সটা প্রথম থেকে তার মধ্যে আছে, তাই না? আছে তো, তাই জন্য কিন্তু নেমে পড়ছে। তাহলে এই ট্রেনার হিসাবে আমরা নিজেদের তৈরি করতে পারি। অ্যানিমেশন, যেটা হচ্ছে কম্পিউটারের অ্যানিমেশন, কিছু লোক তো এইভাবেই মানে নিজেদেরকে নিজের রোজগারের পথ এভাবে করে নিয়েছে। আমরা একটা কোনো জিনিস তৈরি করার জন্য, কোনো অনুষ্ঠান করার জন্য কিছু একটা আমরা এখানে ডিসপ্লে করবো, আমরা ছুটছি তার কাছে, বুঝছি তো? তাহলে এগুলোকে আমরা ক্যারিয়ার হিসেবে নিতে পারি। গেম ডিজাইনিং বা সিনেমাটোগ্রাফি, এগুলোকে আমরা নিতে পারি যদি আমার সেই জায়গায় স্কিল থাকে, আমার ইন্টারেস্ট থাকে, আমার যদি আমি এটাকে ভালোবাসি। প্রশ্ন করতে প্রথমে যে আমি এটাকে ভালোবাসি কিনা, যদি আমার মধ্যে ভালোবাসা থাকে বা এটাকে নিয়ে আমি এগাতে পারবো, তাহলে আমরা এই অফবিট ক্যারিয়ারগুলো নিতে পারি, কোনো অসুবিধা নেই, এগুলো আমরা নিতে পারি। এরপরে যে অ্যাকশনটা দরকার সেটা হচ্ছে, ওইগুলো তো অনেক অপশন তোমাকে দেখিতে হবে, এই অপশন মধ্যে কোনটা তোমাকে সুইটেড সেটা কিন্তু তোমাকে প্রথমেই আগে জাজ করতে হবে, তার পিছনে তোমাকে টেকিং অ্যাকশন নিতে হবে, অ্যাকশন কিন্তু তারপরে নিতে হবে, ঠিক আছে? বেস্ট রুট টু রিচ দেয়ার, আমি ভাবলাম যে জার্নালিজম আমি পড়বো বা জার্নালিস্ট আমি হব, ঠিক আছে, বা আমি একজন কোর্স ট্রেনার হব, তার জন্য তোমাকে কিন্তু জেনে নিতে হবে যে ওই পথে যেতে গেলে ওর জন্য যা যা তোমাকে ভাবে যেতে হবে, যে স্টেপে, সেটা কিন্তু তোমাকে কারো অবশ্যই যারা কোর্স ট্রেনার আছে সাকসেসফুল, তাদের কাছে তোমাকে গাইড নিয়ে তোমাকে রুট ঠিক করতে হবে যে কিভাবে তুমি ওই জায়গায় যাবে।
তুমি আমার হাঁপাজারি তোমার মতো করে যেতে পারবে না, এটাও ঘটনা, তাই না? তুমি একজন ডায়েটিশিয়ান হবে, তোমাকে কিন্তু স্টেপ বাই স্টেপ এগাতে হবে। কিভাবে? তোমাকে হয়তো প্রথমে হয়তো নিউট্রিশন পড়তে হবে, ঠিক আছে, বিএসসি নিউট্রিশন পড়তে হবে বা ফুড প্রসেসিং পড়তে হবে প্রথমে, তারপর তার এমএসসি করতে হবে, এরকম প্রত্যেকটা স্টেপ আছে, তাই না? তাহলে তুমি আগে ঠিক করে না যে কোনটা তোমার সুইটেড, সেটা অফবিটও হতে পারে, যেটা ট্র্যাডিশনাল হতে পারে, বা যেটা কারেন্ট ট্রেন্ড সেটাও হতে পারে। তারপর তোমাকে অ্যাকশন নিতে হবে যে কোন পথে গেলে আমি ওই জায়গায় যেতে পারবো, সেই পথটা কিন্তু তোমাকে একজন যে বললাম এক্সপার্ট তার কাছে তোমাকে নিতে হবে, ঠিক আছে? কিন্তু হাঁপাজার বা আনঅর্গানাইজড ওয়েতে গেলে কিন্তু নাও হতে পারবে না তখন, ঠিক আছে? তার জন্য এটা হয়ে যাওয়ার পর রুট ঠিক করার পর আমি আমার স্কিলটাকে আবার তৈরি করবো, ঠিক আছে? যেটা আমার ইম্পর্টেন্ট স্কিল দরকার ওই জায়গায় যেতে গেলে সেই স্কিলটা আমি কিন্তু এবার আমার ডেভেলপ করার চেষ্টা করবো। যেটুকু আছে সেটা আমার ভালো লাগা, সেটা তো আমার স্কিল নয়, সেটা আমার ভালো লাগা, ইন্টারেস্ট, ঠিক আছে? তো সেটাকে স্কিল তৈরি করতে গেলে আমাকে থিওরিক্যাল যেমন নলেজ করতে হবে, আমাকে প্র্যাকটিক্যাল নলেজও করতে হবে, ঠিক আছে? প্র্যাকটিক্যাল নলেজও করতে হবে। আমরা থিওরিটিক্যালি ফিজিক্সে ধরো এত কিছু পড়েছি, বুঝলে, কিন্তু এক্ষুনি তোমাকে বলা হয় যে বারদের এই লাইনে কাজ করতে পারবো না, যে এলাকাটা করে সে ফিজিক্স পড়েনি, কিন্তু সে এসে কিন্তু তোমার বাড়িতে করে দিয়ে চলে যাবে, ফ্যানটা সারিয়ে চলে যাবে, বা তোমার একটা বাল্ব বা ইলেকট্রিক যা প্রবলেম করে চলে যাবে। করে দেয় তো, তোমরা করো তো, করো কি না? থিওরিতে তোমরা সব পড়ে এসছো অনেকে, বাট অ্যাপ্লিকেশনে কিন্তু অন্য জায়গায়, প্র্যাকটিক্যাল কাজটা কিন্তু অন্য জায়গায়। সে সেটা কিন্তু থিওরিক্যাল পড়েনি, বিএসসি অনার্স ইন ফিজিক্স নয়, বাট সে তোমার কিন্তু কারেন্টের কাজ করতে চলে যাচ্ছে। তাহলে এই নলেজটা তোমার কিন্তু এই নলেজগুলো কি করে তোমার স্কিলটাকে বাড়াবে, স্কিলটাকে ডেভেলপ করবে, ঠিক আছে? তারপরে রাইট অ্যাটিটিউড তোমাকে নিতে হবে, যেটা আমি বলেছিলাম যে ব্যর্থতা আসবে, চ্যালেঞ্জ আসবে, অ্যাডভান্স আসবে, কিন্তু অ্যাটিটিউডটা তোমার যেন রাইট হয়, এবং সেই রাইট অ্যাটিটিউডটা যেন পোলাইট হয়, ঠিক আছে? এই পোলাইটনেস কিন্তু একটা মানে কি বলবো, একটা বড় গুণ, ঠিক আছে? এই পোলাইটনেসটা কিন্তু থাকতে হবে, বা ফ্লেক্সিবিলিটি থাকতে হবে, যে আমি সবসময় মানে কি বলবো করবো না, কি বলে এটাকে, কাউন্টার অ্যাটাক করবো না। যখন দরকার অবশ্যই করতে হবে, বাট একদম যখন আমি শিক্ষার্থী লার্নার, তখন আমি কাউন্টার অ্যাটাকটা কম করার চেষ্টা করবো, আমি রাইট অ্যাটিটিউডে থাকবো। আমার তো উদ্দেশ্য কি, আমার শিখে নেওয়া জিনিসটা, তাই না? এটা আমার উদ্দেশ্য। কিন্তু কিছু কাউন্টার অ্যাটাক করতে হয় তো বিদ্যাসাগর কিন্তু কাউন্টার অ্যাটাক করেছিলেন তো, বিদ্যাসাগর করেছিলেন তো কাউন্টার অ্যাটাক, কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে কাউন্টার অ্যাটাক করেছিলেন, নিজেকে সেই জায়গায় তৈরি করার পর কাউন্টার অ্যাটাক করেছিলেন, এবং তিনি জানতেন যে কাউন্টার অ্যাটাক করলে যাকে আমি অ্যাটাক করছি সে কিন্তু পিছিয়ে যেতে বাধ্য হবে, সেই জায়গায় তিনি নিজেকে তৈরি করেছিলেন, তারপর তিনি কাউন্টার অ্যাটাক করেছিলেন। তো এখানেও স্টুডেন্ট কাউন্টার অ্যাটাক করতে পারে, অবশ্যই করতে পারে, সেই জায়গায় নিজেকে তৈরি করার পর। তার আগে কিন্তু তাকে কি করতে হবে, রাইট অ্যাটিটিউডে থাকতে হবে, তাই না? কি এইবার কিন্তু খুব বড় দরকার, একদম দরকার। কিছু ক্যারিয়ার অ্যাসেসমেন্ট প্রোগ্রাম হয়, সেগুলো তোমরা যোগ দিতে পারো, যে তোমার অ্যাকচুয়ালি তুমি ভাবছো আমার ইন্টারেস্ট, দেখা যাবে আমি সেই অ্যাসেসমেন্ট প্রোগ্রাম বা কিছু কম্পিটিশন করলাম, তুমি সেই জায়গায় নিজেকে তৈরি করতে পারলে না, হলো না। কিন্তু একটাতেই যে সেটা হয়ে যাবে এমনটা নয়, বারে সেটা করে দেখবে, বারে করার পরে যদি তুমি সেখানে সাকসেস না পাও, তখন তোমার ভাবতে হবে যে তাহলে এটা মনে হয় আমার হবে, মানে এটা আমার ভাবছি ঠিকই, কিন্তু এইভাবে তো আমি জেগাতে পারবো না, বা সেই কোথাও একটা খামতি আছে, কিছু একটা আছে, ঠিক আছে? তাহলে ক্যারিয়ার অ্যাসেসমেন্ট প্রোগ্রাম গুলো কিন্তু যোগ করতে হবে। শুধু এই যে সেমিনার ওয়ার্কশপ শুনলে এমনটা নয়, কিন্তু কিছু যেগুলো যে বললাম কম্পিটিশন হয়, হ্যাকাথন হয়, স্টুডেন্ট হ্যাকাথন আমার প্রচুর হচ্ছে, স্টুডেন্ট হ্যাকাথন, সেটা আমরা খোঁজই রাখি না, তাই না? বিভিন্ন পোর্টালে, বিভিন্ন জায়গায়, কিন্তু আমরা অনেক সময় পিছিয়ে পড়ছি। শুধু তাই নয়, একটা আবৃত্তির কম্পিটিশন হলে, একটা এসে কম্পিটিশন হলে, কলেজ লেভেলের কথা বলছি, স্কুল লেভেল তাই হয়তো হয়, স্টুডেন্টরা নামই দেয় না, অ্যানুয়াল কোর্স হবে, স্টুডেন্টরা নামই দেয় না, মানে এই জায়গায় এখন স্টুডেন্টরা রান করছে, তাই না? কিন্তু আমি যদি ওই জায়গাটা না নামি, আমি নিজেকে অ্যাসেস করবো কি করে, আমি আমার মধ্যে কি আছে, তাই না? তাহলে আমি ফেলিওর হই, সবাই তো ফার্স্ট সেকেন্ড খারাপ হবে না, কিন্তু আমি ওই জায়গাটা পর্যন্ত নিজেকে নিয়ে যাই। মাইক্রোফোনে আসা মানে যে সবাই ঠিক বলবে এমন তো নয়, ভুলও বলতে পারে, কিন্তু মাইক্রোফোন ধরে বলাটাই তার কাছে তো প্রথম সেই চ্যালেঞ্জটা হয়, যে আমি এটা বলবো প্রথমে, আরেকজনের সামনে প্রথমে বলবো, তাই না? এই জায়গাটা কিন্তু ধরতে, মানে এই অ্যাসেসমেন্ট প্রোগ্রামগুলো কিন্তু অংশগ্রহণ করতেই হবে। হার জিতটা বড় কথা নয়, কে সাকসেসটা বড় কথা নয়, কিন্তু ওই প্রোগ্রামগুলো তোমাকে অংশগ্রহণ করতে হবে। এটা কিন্তু এখন ভীষণভাবে আমরা দেখছি যে
যেটা বললাম যে অ্যানুয়াল কোর্সে ছাত্রদের নাম নেই, কি রে এখানে নাম দিয়েছি এখানে কিনা না না কেন, মানে আজকে ক্লাস না হলে আমি যাবো আসবো না স্যার, এরকম কথা। আরে ক্লাস তো সবসময় হচ্ছে, তোমার তো দুদিন অ্যানুয়াল স্পোর্টস, দুদিনে শুধু অ্যানুয়াল স্পোর্টস এক্সটার্নাল ইন্টারনাল সবই হচ্ছে, মানে রিসাইটেশন সিং গান টান প্রতিযোগিতা সবই হচ্ছে। কোনো একটা তুমি নাম দাও, নিজেকে এনগেজ করো, নাহলে তুমি বুঝবেই তো তোমার মধ্যে কি আছে, তাই না? সেখানে কি যেটা প্রথমে সে কি হবে, কে কি ভাববে, এমনটা ভেবে সে পিছিয়ে আছে, নামও দিচ্ছে না, ঠিক আছে? কিন্তু এই জায়গাটা স্টুডেন্টের মধ্যে থাকা দরকার নেই, উচিত নয়। এটা আমি বারবার বলার চেষ্টা করছি, স্টুডেন্টরা এই জায়গা থেকে বেরিয়ে আসো, এই জায়গা থেকে বেরিয়ে আসো। কেউ ওগুলা কিন্তু ভাবে না তুমি কেন হেরে গেলে, কেন পারলে না, এটা কিন্তু ভাবে না। তোমাকে বরং সেখানে কারেজ করা হয় যে যাই হোক এ তো অন্ত নামটা দিয়েছে, খেলতে এসেছে, বা এটা আবৃত্তিটা করেছে, তাই কিন্তু এনকারেজমেন্ট দেওয়া যায়, তুমি করো, এভাবে তুমি এগিয়ে যেতে পারবে। তাহলে এই অ্যাসেসমেন্ট প্রোগ্রামগুলো কিন্তু তোমাকে অ্যাটেন্ড অবশ্যই করতে হবে। এগুলো আমি যাচ্ছি না, এগুলো তো বিভিন্ন অন্যান্য সংস্থা, যখন তুমি কোথাও ভর্তি হবে কোচিং এর জন্য, তখন তোমার অ্যাপটিটিউড টেস্ট করা হয়, পার্সোনালিটি টেস্ট করা হবে, তার বিভিন্ন পদ্ধতি তাদের আছে, সেগুলোতে করা হয়, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা সেগুলো করা হয়, অ্যাপটিটিউড টেস্ট, পার্সোনালিটি টেস্ট করা হয়, সেটা অন্যরা করতে থাকে, ঠিক আছে? তো এই আমি এটা স্কিপ করছি, ঠিক আছে? এই অ্যাপটিটিউড টেস্ট গুলো কিন্তু এভাবে করে বিভিন্ন সমস্যা, কারণ মানে তোমাকে জাজ করার জন্য, তোমার মধ্যে কি আছে, ঠিক আছে, সেটা জাজ করার জন্য কিছু কিছু তোমার অ্যাপটিটিউড টেস্ট করা হয়, ঠিক আছে? ক্লারিটি এবিলিটি, ক্লোজার এবিলিটি, এগুলো মেকানিক্যাল এবিলিটি কি আছে, এগুলো তোমার টেস্ট করা হয়, ঠিক আছে? সেটা এখন কি হয়, কথা বললে বুঝে যায়। একটা স্টুডেন্টের সঙ্গে কথা বলে নিলেই যে সে এটা করতে পারবে কি পারবে না, তাকে বুঝে নেওয়া হয়, ঠিক আছে? তাহলেও কি হয়, তাকে এই টেস্টগুলোর মধ্যে যেতে হয়, তাহলে কি হয়, তার এগুলো ডেভেলপ করে আরো বেশি। একটা জিনিসকে ক্লারিটি, তাকে জাজমেন্ট করার জন্য তার যে এটা আছে, কিন্তু তার ক্রমশ যত এবং করতে থাকবে তো কি হবে, তার জিনিসটা বাড়তেই থাকবে, ঠিক আছে? তো এগুলো করা হয়। তো এগুলো হচ্ছে টেকনিক্যাল দিক। পার্সোনালিটি টেস্ট, এগুলো টেস্ট করে নেওয়া হয়, পার্সোনালিটি টেস্ট গুলো, ঠিক আছে? সেটা এখন কথা বলে টিচাররা বুঝে নেন যে সে কি করতে চাইছে বা তার হবে কিনা। এবারে কিছু ক্যারিয়ার অপশন যেটা বলছি, সেটা টুয়েলভ সায়েন্স স্ট্রিমে পাস করার পরেই তুমি কি কি নিতে পারবে আর কি। এগুলো তোমরা মোটামুটি সবাই জানো, মোরাল লেস তোমরা সবাই জানো মোটামুটি, তাই না? ধরো যদি কেউ এমবিবিএস পড়তে চায়, তাহলে তাকে 12 পাসের পর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকতে হবে, ঠিক আছে? তাকে নিটে বসতে হবে, এবং এই স্যালারিটা লিখেছি, স্যালারিটা কিন্তু এটা ডিপেন্ড অন, ঠিক আছে? গভর্নমেন্ট স্যালারি হলে এরকম হতে পারে, তো গভর্নমেন্টটা আমাদের সার্ভিসই নেই, এমবিবিএস এখন রিক্রুটমেন্টই হচ্ছে না, বিগত 10-15 বছর কোনো রিক্রুটমেন্ট নেই, ঠিক আছে? তো সেই জায়গায় নিজে যদি কেউ প্র্যাকটিস করে, সেই জন্য ওর লেভেল, ওর কিন্তু কোনো মানে রেঞ্জ নেই, নিজে কেউ প্র্যাকটিস ভালো জমাতে পারলে তার আরো লাভ, মানে ইয়ে হবে, ইনকাম হবে, ঠিক আছে? হ্যাঁ, কেউ যদি ইঞ্জিনিয়ার পড়তে যায়, তাহলে তাকে ম্যাথমেটিক্স রাখতে হবে তাকে, ঠিক আছে? তার ন্যাক থাকে যে আমি ইঞ্জিনিয়ারিং পড়বো, তাদেরকে রাখতে হবে, 50% পেতে হবে, কিন্তু 50% মার্কস পেতে হবে, পিসিএম নিয়ে পড়তে হবে, এটা পিসিবি আর কি আগেরটাই। এগুলো তোমরা মোটামুটি জানো, তোমরা যেটা আমি বলছিলাম ওটা তোমরা জানো মোটামুটি, ঠিক আছে? এগুলো হচ্ছে তোমার, এগুলো তো ট্র্যাডিশনাল যেগুলো। ফার্মাসি নিয়ে কেউ পড়তে পারে 12 সায়েন্স পাস করার পরে, 12 সায়েন্স পাস করার পরে কেউ ফার্মাসিতে আসতে পারে। ফার্মাসিতে আসার জন্য তার কি লাগবে, 4 ইয়ার্স এর ডিউরেশন কোর্স এটা, ঠিক আছে? 12 সায়েন্স ইংলিশ অন্তত লিখতে, মানে কমপ্লিটেড 12 সায়েন্স উইথ ইংলিশ অ্যাজ দ্য মেইন সাবজেক্ট, মে ভ্যারি অ্যাজ পার কলেজ। কলেজ হতে ভ্যারি করতে পারে, ফার্মাসি কলেজ যেগুলো পড়ানো হয় সেখানে কেউ কেউ ইংলিশটাকে দেখে, কেউ কেউ ইংলিশটা নাও দেখতে পারে, ঠিক আছে? দেখা যাবে সে কেমিস্ট্রি দেখার চেষ্টা করবে, ফার্মাসি মানে কেমিস্ট্রি দেখার চেষ্টা করতে পারে, ঠিক আছে? তো এগুলো 12 সায়েন্সের পরে তুমি নার্সিং কোর্স, তোমরা সবাই জানো বিএসসি নার্সিং কোর্স পড়ানো হচ্ছে, এখানে তুমি সাবজেক্ট থাকা দরকার, কেমিস্ট্রি বায়োলজি থাকা দরকার আছে 12 সায়েন্সের পরে, ঠিক আছে? অ্যাস্ট্রোনমি বা অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে যেতে পারে। এখন তো অ্যাস্ট্রোনমিতে এই পিছনে কিছু কোয়েল করে আমাকে বলো, ঠিক আছে? অ্যাস্ট্রোনমিতে যেতে পারে। অনেকের তো মানে মহাকাশ নিয়ে আমাদের তো বিশ্বের শেষ নেই, তাই না? এটাও তো অনেকের মধ্যে গ্রো করে যে কি অ্যাকচুয়ালি মহাকাশে এই যে জিনিসগুলো কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, ঠিক আছে? এই তো এর বিশ্বের শেষ নাই। রবীন্দ্রনাথ একবার লিখেছিলেন না, রবীন্দ্রনাথ বলেছিল একবার, মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে আমি মানব একাকী ভ্রমি বিস্ময়ে, মানে আমি একাই ধরনের বিস্ময়ে এদিক ওদিক মানে এ করে যাচ্ছি, মানে ভ্রমি বেড়াচ্ছি যে কি আছে এরপরে, কি করে এটা হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এটাকে নিয়েও তো কারো কোয়ারি থাকতে পারে,
এই কোয়ারিটাকে নিয়ে সে যদি বলে যে এই রহস্যটা আমার জানা দরকার আছে, সেটাকে নিয়ে সে ধাপে ধাপে যদি এগিয়ে যায়, সে কিন্তু অ্যাস্ট্রোফিজিক্স মানে পড়তে হবে বা অ্যাস্ট্রোনমি জানতে হবে, সে কিন্তু এগিয়ে যেতে পারবে জায়গায়। তারপরে সে পেস নিয়ে চলে যেতে পারে, পড়ার সুযোগ পেয়ে যেতে পারে। সেটা কি থেকে? আমার কোয়ারি থেকে, যে কেন এগুলো হচ্ছে, কিভাবে হচ্ছে, এর ব্যাখ্যা কি। ঠিক আছে? হ্যাঁ, কেউ যদি মনে করে যে কি করে পৃথিবীর সৃষ্টি হলো, কিভাবে আমরা এসে গেলাম এখানে, এইটাকে নিয়ে তার জানার কখনো আগ্রহ হয়ে যায় কারো, সে কিন্তু অবভিয়াসলি ফিজিক্সের যে বিগ ব্যাং থিওরি সে ওই দিকে এসে পড়ার চেষ্টা করবে, ওই লাইনটা সে ধরার চেষ্টা করবে তো, তাই না? তাহলে এই জায়গাটা এগুলো আমরা নিতে পারি, কোনো অসুবিধা নেই। মানে তারপরে যদি কমার্স নিয়ে কেউ পাস করে, পিওর সায়েন্সে কমার্স নিয়ে পাস করার পরে সেই জায়গা ধরতে পারে, চার্টার অ্যাকাউন্টেন্সি ধরতে পারে। ঠিক আছে? চার্টার অ্যাকাউন্টেন্সি থেকে কি করতে হবে? 10+2 এক্সাম উইথ মিনিমাম 50% মার্ক এন্ড অলসো ক্লিয়ার কমন এন্ট্রান্স এক্সাম তাকে দিতে হয়। চার্টার অ্যাকাউন্টেন্সি পড়তে গেলে কমার্সটা তো পাস করলে হবে না, তাকে একটা এক্সাম হয়, সেই এক্সামে পাস করতে হবে। ঠিক আছে? বিজনেস ম্যানেজমেন্ট করতে পারে, সে কমার্স নিয়ে কেউ পড়ে, কম্পিউটার সেক্রেটারি হতে পারে কেউ, মানে ধরো কোম্পানি সেক্রেটারি, কোম্পানি মানে বড় বড় যে কোম্পানিগুলো আছে সেখানে কি করা হয়, তার হিসাব নিকাশ খাতার ব্যালেন্স শিট ঠিক করার জন্য কোম্পানির ধরো আয় ব্যয়ের যে হিসাব নিকাশে, সেখানে কিন্তু কমার্স থেকে যারা যায় স্টুডেন্টগুলোকে আগে প্রেফারেন্স দেওয়া হয়। বিভিন্ন যে বড় বড় কোম্পানি আছে তাদের যে ধরো বিজনেস অ্যাকাউন্টটাকে করে, ঠিক আছে, বিজনেস অ্যাকাউন্টটাকে যে করে মানে ঠিকঠাক করে আর কি, তো সেখানে কিন্তু কমার্সের আগে চান্স পায়, যদি তার বিকম বা এমকম ডিগ্রি থাকে তাকে আগে নেওয়া হয়। ঠিক আছে? তাকে আগে সেই জায়গায় নেওয়া হয়। তারপরে বিজনেস ম্যানেজমেন্ট করতে পারে কেউ। যারা হিউম্যানিটি বা আর্টস নিয়ে যারা পড়ছো, ঠিক আছে, তাদের ক্ষেত্রে অনেক অপশন আছে। ব্যাচেলর অফ আর্টস পড়ার পরে সে মাস কমিউনিকেশন জার্নালিজম এইভাবে যেতে পারে, কোনো অসুবিধা নেই, বিএ পড়ার পরে চলে যেতে পারে। ঠিক আছে? আর এইচএস এর কোনো মাস কমিউনিকেশন যেতে পারে, 50% মার্কস থাকলে সে সেখানে যেতে পারবে, একটু বেতনের স্কেলটা একটু কম, কিন্তু সে যেতে পারবে। ঠিক আছে? ওটাতে যেতে পারে। ল পড়তে পারে, এলএলবি কেউ পড়তে পারে। হ্যাঁ, এখন তো কোর্ট কাছারি উকিল নিয়ে কেউ পড়া, উকিলটাকে সে পেশা হিসেবে অনেক কিছু নিয়েছি, পেশা হিসেবে। এটা বলছিলাম ট্রাভেল এন্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট, এটা একটা অফিসে আসছে, একটা ট্রাভেল এন্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট, এটাও কিন্তু তারা কেউ এটাকে মানে কেরিয়ার হিসেবে এগিয়ে নিয়ে যেতে পারে, ট্রাভেল এবং ট্যুরিজম ম্যানেজমেন্ট। কারণ এই কোর্সটা মানে এমনি তোমার জেনারেল স্ট্রিমে নেই, কিন্তু ভোকেশনাল স্ট্রিমে আছে। ভোকেশনাল স্ট্রিমে তোমার এটার বিভোগ আছে, এমভোগও আছে এই সাবজেক্টের উপরে, মানে ট্রাভেল এন্ড ট্যুরিজম ম্যানেজমেন্টের উপরে। এবং তুমি এখানকার ছেলেরা যারা আছো বা মেয়েরা যারা আছো, এখানকার সবটাই তো ওরকম হোটেল ইন্ডাস্ট্রি বেস, যেহেতু এখানে টুরিস্ট স্পট আছে দীঘা, তাই না? তাহলে তুমি যদি এই কোর্সটা প্লেন বিভোগ করো এবং একটা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং নিয়ে আসো, তুমি কিন্তু ইজিলি অ্যাবজর্ব হয়ে যাবে এই সমস্ত হোটেলগুলোতে অ্যাজ ম্যানেজার বা অ্যাজ ফুড প্রোডাকশন, এদের যে বিভিন্ন দপ্তর আছে, 4টা মেন আছে, ফ্রন্ট অফিস আছে, মানে রিসেপশনিস্ট হিসেবে আসতে পারো। ঠিক আছে? বা তার হচ্ছে যে যেটাকে বলা হসপিটালিটি, সেটাই আসতে পারো। ঠিক আছে? শুধুমাত্র প্লেন এইচএস এর পরে সে বিভোগ করবে, হ্যাঁ, এখানে ওখানে বুক করে যাচ্ছে, কিন্তু সেটা হচ্ছে যে এরকম ফেলিও তা নয়, কিন্তু সে কিন্তু এটা করে নিজেকে তৈরি করেছে, সেলফ ডিপেন্ডেন্ট করে নিয়েছে, করতে পারে। আচ্ছা, এগুলো তো গেল। এবার অনলাইনে তোমরা কিছু করতে পারো। অনলাইনে কিছু কোর্স, এগুলো সবগুলো কিন্তু এই যে কোর্স দেখাচ্ছি, এগুলো কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটি আছে, বিভিন্ন মানে পাবলিক ইউনিভার্সিটি বা পাবলিক ইনস্টিটিউট আছে যারা কিন্তু এরকম অনলাইনে এই কোর্সগুলো করে। অনলাইনে তুমি পাশাপাশি ধরো এখানে বসে অন্য কিছু করছো, অনলাইনে এই কোর্সটা করে নিতে পারবে। অন্য কোনো কাজ করছো, ছোটখাটো ব্যবসা কিছু কাজে লেগে আছো, কিন্তু পড়তে চাইছো, কিন্তু কোনো কারণে তুমি পড়াশোনা করতে পারছো না, মানে স্কুল কলেজে গিয়ে পড়তে পারছো না। ঠিক আছে? তো সেই জায়গায় কিন্তু তোমরা অনলাইনে এই সবগুলো কোর্সের অফার কিন্তু অনলাইনে আছে, এবং এই কাছাকাছি ইনস্টিটিউটই আছে যারা কিন্তু এই অফারগুলো দেয়, অনলাইনে এই অফারগুলো দেয়। শুধু তুমি অনলাইন তাদের ওয়েবসাইটে চলে যাও, অনলাইনে ওয়েবসাইটে গিয়ে তাদের রেজিস্ট্রেশন করো, তাদের ক্লাসগুলো অনলাইনে শুনো, পরীক্ষাগুলো দিয়ে দাও। ঠিক আছে? যারা হয়তো অন্য কোনো পারপাসে লেগে গেছো, কোনো পরিস্থিতির শিকার হয়ে সেখানে চলে গেছো, কিন্তু আমার পড়াশোনা করার ইচ্ছা আছে, তাই না?
তাহলে আমরা এই কোর্সগুলো কিন্তু আমরা সে বিএ হোক, এমএ হোক, বিএসসি হোক, এমএসসি হোক, বিবিএ, এমসিএ, যেই হোক কোর্স লিখেছি, বিকম, এমকম, সবগুলোই কিন্তু তোমার কিন্তু অনলাইনে কোর্সগুলো তোমার অফার আছে, করতে পারো। সোয়াম বলে একটা পোর্টাল আছে, সোয়াম পোর্টাল, সেই পোর্টালে নিজেরা স্টুডেন্টরা করতে পারে রেজিস্ট্রেশন করে, সোয়াম পোর্টালে রেজিস্ট্রেশন করে নিজেরাই সেই কোর্সগুলোকে ক্লিয়ার করে নিতে পারে, কলেজ যাওয়ার দরকার নেই। ঠিক আছে? তো এরকম অনলাইনে কিছু কোর্স আছে যে কোর্সগুলোকে তোমরা নিজেকে নিতে পারো। ঠিক আছে? যেটা লাস্ট তোমাকে বলবো সেটা হচ্ছে যে যেটা তোমার জীবন কিন্তু অনেক মূল্যবান। ঠিক আছে? জীবনটা কিন্তু ফেলে দেওয়ার মতো নয়, জীবনটা অনেক মূল্যবান। বিবেকানন্দের কথা আছে না, জন্মেছিস যখন কিছুটা দাগ কেটে যাবি, তাই না? হ্যাঁ, তাহলে তোমার জীবনে একটা মূল্যবান জীবন, তুমি এসেছো, তুমি কিন্তু কিছু একটা করে যাবে, এটা কিন্তু তোমার প্রথমে একটা লক্ষ্য হওয়া উচিত, যে সেটা এনি হোক, যেভাবে হোক, তুমি কিছু একটা দাগ কেটে যাবে, এটা কিন্তু তোমার লক্ষ্য হওয়া উচিত প্রথমেই। তার জন্য তোমার যে মধ্যে যে ট্যালেন্ট বা ইন্টারেস্ট আছে সেটা তোমাকে নিয়ে এগাতে হবে। হ্যাঁ, সেটা নিয়ে অবশ্যই এগাতে হবে, কারণ তোমাদের ভবিষ্যৎ তোমাদের হাতেই আছে, তোমাদের হাতেই আছে তোমাদের ভবিষ্যৎ। কিন্তু এখানে যে কথা বলে আমি শেষ করবো সেটা হচ্ছে যে তিনটে জিনিস মাথায় রাখবে। সেটা হচ্ছে, তোমরা শুনেছো যে শ্রদ্ধাবান লভতে জ্ঞান, মানে শ্রদ্ধা জ্ঞান দেয়, কিন্তু তার সঙ্গে সঙ্গে যেটা রাখতে হবে হচ্ছে নম্রতা, কারণ নম্রতা তোমাকে মান দেবে, যে সম্মান, রেসপেক্ট আমি বলছি, সেটা তোমার নম্রতাই দেবে। ঠিক আছে? আর একটা জিনিস সেটা হচ্ছে যোগ্যতা, সেটা হচ্ছে তোমাকে স্থান দেবে। ঠিক আছে? তাহলে শ্রদ্ধা জ্ঞান দেয়, নম্রতা মান দেয়, আর যোগ্যতা তোমাকে স্থান দেবে। ঠিক আছে? তাই নিজেকে যোগ্য তৈরি করতে হবে। সেই যোগ্যটা কিভাবে তৈরি করবো, সেটা আমার মধ্যে যে প্যাশন আছে, আমার মধ্যে যে ইন্টারেস্ট আছে, সেটাকে আমি ডেভেলপ করার চেষ্টা করবো, ফ্লারিশ করার চেষ্টা করবো, তার জন্য সঠিক রুট আমি বেছে নেবো। ঠিক আছে? আর যে 5টা পি নিয়ে তুমি চলবে সারাদিনে, সেই 5টা পি এর কথা বলবো। সেটা হচ্ছে, প্রথমে ঘুম থেকে উঠে প্রেয়ার করবে। ঠিক আছে? প্রেয়ারটা কিসের জন্য? আমরা প্রেয়ার করি কিসের জন্য? আমরা বলি, সবসময় বলি কি, আমাকে ভালো রাখো, তাই তো? কিন্তু এখানে তার সঙ্গে বলবে অপরকে ভালো রাখো। এবং সব থেকে যেটা আমি এখন যেটা বলবো যে পি এর কথা, প্রেয়ার, সেটা হচ্ছে যে আজকে সারাদিনে যে চ্যালেঞ্জই আসুক না কেন, সেই চ্যালেঞ্জটা যেন আমি মোকাবেলা করতে পারি। যে অ্যাডভান্স পরিবেশ, মানে এটাই আসুক না কেন, পরিবেশটা আসুক না কেন, আমি যেন সেটাকে ওভারকাম করতে পারি, সেই প্রেয়ারটা সকালে উঠেই করবে। যাতে আমি সারাদিনে চলার পথে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেই অ্যাডভান্স পরিস্থিতি আসুক না কেন, তাকে ওভারকাম করার আমাকে শক্তি দাও, সেই প্রেয়ারটা। ঠিক আছে? তারপর হচ্ছে পজিটিভিটি, যে কোনো জিনিসে পজিটিভ থিঙ্কিং করবে, নেগেটিভ থিঙ্কিং একদম করবে না কোনো জায়গায়, সবসময় অপটিমিস্ট, পজিটিভিটি তোমার মধ্যে থাকবে। ঠিক আছে? তারপর হচ্ছে প্রায়োরিটি। প্রায়োরিটি কিন্তু খুব বড় কথা, যে অনেক তোমার চারপাশে অনেক ঘটনা ঘটছে, অনেক জিনিস তোমার চারপাশে ঘুরঘুর করছে, অনেক কিছু তোমার মধ্যে প্রলোভন, অনেক কিছু আছে তোমার কাছে, কিন্তু তোমাকে জাজ করতে হবে প্রায়োরিটি তুমি কাকে দেবে। এবং রাইট টাইমে রাইট ডিসিশন, এটা কিন্তু সব থেকে বড় দরকার। ঠিক আছে? হ্যাঁ, সেই ডিসিশনটা তুমি যদি না নিতে পারো রাইট টাইমে রাইট ডিসিশন, তাহলে কিন্তু ফেল হবে। এবং তোমাকে কিন্তু সেটা নিতেই হবে রাইট টাইমে। যে কোনো বড় চেঞ্জের ক্ষেত্রে তুমি দেখো, যে কোনো যত বড় চেঞ্জ হয়েছে, ডিসিশনটা কিন্তু রাইট টাইমে হয়েছে। সেই সময় যদি ডিসিশনটা না হতো, চেঞ্জটা হতো না, তাই না? তোমরা সবাই জানো মতের কথা, তোমরা সবাই জানো তো, লাল ভাব যেটা আছে, যে ছোঁয়া পোকা হয় যেটা, তখন আমরা তাকে অস্পৃশ্য বলে ঘৃণা করি, তাই না? কিন্তু প্রকৃতি আগে থেকে ঠিক করে দিয়েছে, এই মগ বা লার্ভা বা এই ছোঁয়া পোকা একদিন কি হবে, আমার ভালোবাসার প্রতীক হবে, প্রজাপতি, তাই না? যে কোনো মঙ্গল অনুষ্ঠানে তারই নাম করা হয়, সেটা কিন্তু তখনই ডিসাইড হয়ে গেছে। সেই ডিসিশনটা তখনই করে নিয়েছিল ভগবান, তাই না? তাই জন্য যাকে আমরা একটা স্টেজে তাকে অস্পৃশ্য ঘৃণা করছি, আরেকটা স্টেজে তাকে কিন্তু আমি ভালোবাসছি, তাই না? সে ভালোবাসার প্রতীক হয়ে গেছে। তাহলে এই রাইট টাইমে রাইট ডিসিশনটা নিতে হবে। ঠিক আছে? এবং তোমাকে কিন্তু চ্যালেঞ্জটা নিতে হবে। ধরো যে ফুটবল মাঠে সকার, মানে যে মানে প্রথম ফ্রন্টে খেলে, কি বলে, ফ্রন্টে যে খেলে কি বলে, স্ট্রাইকার, তাই না? তাকে স্ট্রাইকার হিসেবে মাঠ নামানো হয়েছে। সে কি করছে, বল ভাবে কাটাচ্ছে, কে করছে, সবই ক্যারি করছে, সবকিছু করছে, কিন্তু গোলে একটাও শট নিচ্ছে না, গোলে একটাও শট নিচ্ছে না। তাই গোলের শট যদি না নেয়, তাহলে কখনই গোল হবে না। ঠিক আছে? কিন্তু তোমাকে গোলের শট তো নিতে হবে, গোল হোক না হোক, গোলের শট নিতে হবে। যখন রাইট টাইম কাম, যখন রাইট টাইম এসে যাবে, তখন এনি র্যান্ডম শট উইল স্কোর গোল। তুমি যাই যেভাবে র্যান্ডম শট মারো না কেন, তোমার গোলে কিন্তু মানে যাবে বলটা, তাই না?
তাহলে এই রাইট টাইমে রাইট ডিসিশনটা কিন্তু দরকার। প্রায়োরিটিটা তোমার দিতেই হবে অবশ্যই। অনেক কিছু আছে আমাদের প্রায়োরিটি মার্ক চেঞ্জ দিতে হবে, কোনটা তোমার প্রায়োরিটি, যেটা তোমার ইন্টারেস্টই করে দেবে, তোমার যেটা ভালো সেটাই তোমার করে দেবে প্রায়োরিটি। তারপর হচ্ছে পেশেন্স, ধৈর্য রাখতে হবে, ওই টাইম পর তোমাকে অপেক্ষা করতে হবে, ঠিক আছে? পেশেন্সটা অবশ্যই দরকার, পেশেন্স না থাকলে হবে না। ওই টাইমে যেতে গেলে তোমাকে একটা নির্দিষ্ট স্টেজ পেরিয়ে যেতে হবে, তাই না? সেই পেশেন্সটা রাখতে হবে। তার মাঝে যদি অধৈর্য হয়ে ফেলি, ধৈর্য হারিয়ে ফেলি, বিভিন্ন কথাবার্তা শুনে আমি ধৈর্য হারিয়ে ফেলি, তাহলে কিন্তু আমি ট্র্যাক আউট হয়ে যাবো, ট্র্যাক থেকে আউট হয়ে যাবো, ঠিক আছে? আমাকে ট্র্যাকে থাকতে গেলে পেশেন্সটা কিন্তু থাকতে হবে, যতক্ষণ না আমি আমার টাইমে আসছি, রাইট টাইমে, ঠিক আছে? সেই পর্যন্ত আমাকে ধৈর্য, আমাকে লড়াই চালিয়ে যেতে হবে। আর লাস্ট যেটা হচ্ছে সব থেকে বড় কথা, সেটা হচ্ছে পিস। এই শান্তিটা কিন্তু খুব দরকার, সেটা আমার মেন্টাল শান্তি হোক, আমার ফিজিক্যাল শান্তি হোক, পারমানসিক শান্তি হোক, সেটা দরকার। কিছু ভালো জিনিস বের করতে গেলে, ঠিক আছে, অবশ্যই পিসটা দরকার, ঠিক আছে? তাহলে এই 5টা পি তোমার সঙ্গে থাকুক। প্রেয়ার, পজিটিভিটি, পজিটিভ থিঙ্কিং সবসময়, প্রায়োরিটি, তুমি একটা প্রায়োরিটি দাও কোনো একটা জিনিসকে, সেটাকে নিয়ে এগিয়ে যাও, তার জন্য ধৈর্য ধরো, পেশেন্স, লাস্ট পিস, শান্তি রাখো মনে, ঠিক আছে? তাহলে তোমরা অবশ্যই তোমাদের জায়গায় পৌঁছাতে পারবে। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো। স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে স্যার প্রায় প্রতিনিয়ত থাকেন। এরপরে তোমাদের সামনে তোমাদের কেরিয়ার ভাবনা নিয়ে কিছু কথা এবং সেমিনার দিতে আসছেন, আমাদের মধ্যে উপস্থিত আছেন রসায়ন বিভাগের রসায়ন বিদ্যার শিক্ষক শ্রী প্রদীপ শাস্ত্র মহাশয়। আচ্ছা, তোমাদের একটু কথা বলবো যে তোমাদের এই যে পরিস্থিতি, খুব খারাপ পরিস্থিতি, না সঙ্গে সঙ্গে ভালো কেরিয়ার পাবে, না সঙ্গে সঙ্গে ভালো বিয়েও করতে পারবে। আগে কি হতো না, পড়ার পরে দেখবে ভালো চাকরি পেয়ে যেতে, ভালো কেরিয়ার হয়ে যেত। আমার সঙ্গে একজন বান্ধবী পড়তো, সে মাধ্যমিক দিতে আসতে না আসতেই তার সানাই বেজে গেছিল। না আমি ফিরছি পরীক্ষা দিয়ে, দেখছি যে মাইক বাজছে, কি ব্যাপার, ও তার বিয়ে ঠিক হয়ে আছে। এখন তোমাদের সেটা সম্ভব নয়। মানে তোমাদের এটাই বলতে চাইছি, সবকিছুই একটু দেরিতে হবে, ধৈর্য ধরে রাখতে হবে, ঠিক আছে? তো আমাদের কেরিয়ার মানে কি? কেরিয়ার মানে কিছুই নয়, তোমাকে সুযোগের সদ্ব্যবহার করতে হবে। দেখো এখন প্রচুর ফুলকপি উঠছে, 10 টাকা 15 টাকা করে পিস, 5 টাকা পিস, কিছুদিন পরে গরুও খাবে। কিন্তু যারা দেখবে পুজোর সময় ফুলকপি লাগিয়েছিল, মানে পুজোর সময় যারা ফুলকপি বেরিয়েছিল, একটা 50 টাকা 60 টাকা করে কেজি, 60 টাকা করে পিস। তার মানে তোমাকে মানে সঠিক সময়ে সঠিক জিনিসটা করতে হবে এবং সঠিকভাবে করতে হবে। আমি বারবার একটা কথা বলি যে রান্না কোনোদিন হচ্ছে রান্নাঘরে হয় না, রান্না হয় তুমি কিরকম বাজার করে নিয়ে আসবে তার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তুমি ধরো মালাইকারি করতে চাইছো চিংড়ি, তুমি নারকেলই নিয়ে এলে না, হবে না। তো সেজন্য আমাদের আগে থেকে ভাবতে হবে যে কি করব, কিভাবে করব, হোয়াট টু ডু, হাউ টু ডু, ঠিক আছে? মানে হঠাৎ করে আমার এখনই মনে হলো রাত্রিবেলা মাকে বলবো আমার খুব মাংস খেতে ইচ্ছে করছে, মাংস দিয়ে তোমাকে তাকাবো, এটা হয় না, কেরিয়ারেও হয় না, ঠিক আছে? তো দেখো যে প্রথম বলছি যে পরিস্থিতি খুব একটা ভালো নয়, তোমাদের ধৈর্য ধরে রাখতে হবে। খুব বাজে পরিস্থিতি, মানে তোমরা এতজন আছো, তোমরা নিজে নিশ্চয়ই বুঝতে পারছো যে বর্তমান পরিস্থিতি অনেক দিক দিয়ে খারাপ। একদিকে হচ্ছে সুযোগ, দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে যেটা, যে একটা জিনিস জানবে, কোনো স্কুল, কোনো হচ্ছে সিলেবাস, কোনো বোর্ড তোমাকে কিন্তু ভালো জায়গায় নিয়ে যেতে পারে না। একজন ভালো টিচারই তোমাকে ভালো জায়গায় নিয়ে যেতে পারে। তোমরা হেলেন ক্লারের জীবনী পড়েছো তাই তো? হ্যাঁ, তোমাদের আছে তো মনে হচ্ছে ইংলিশে, আছে না? ওনার টিচারের নাম কি? হেলেন ক্লারের টিচারের নাম কি ছিল? অ্যানি সুলিভান, তাই তো? উনি প্রথম শব্দ শিখিয়েছিলেন হচ্ছে ওয়াটার, দ্বিতীয় শব্দ হচ্ছে ডল। আর কেউ শেখাতে পারতেন না ওনাকে। তার মানে একজন ভালো টিচারই তোমাকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারে, যেটা এখন কিন্তু খুব অভাব। আগেকার দিনে আমাদের সময় ধরো বা আমাদের পরেও
খুব একটা টিচারের অভাব ছিল না। এখনকার দিনে দেখবে ভালো টিচারের অভাব প্রত্যেকটা সাবজেক্টে, ফিজিক্স থেকে কেমিস্ট্রি থেকে শুরু করে তুমি ইংলিশ থেকে শুরু করো, সব জায়গাতে কিন্তু ভালো টিচারের অভাব। আর মেদিনীপুরে স্পেশালি আমাদের কিন্তু ইংলিশের টিচারের খুব একটা ভালো অভাব আছে, ঠিক আছে? মানে আমরা সত্যি কথা বলতে আমরা যে জায়গা থেকে উঠেছি, আমরা বেসিক্যালি ইংলিশে ছোট থেকেই পিছিয়ে, এটা কিন্তু ফ্যাক্ট। তোমার টিচার যে ইংলিশে ভালো, উনিও প্রথমে অনেকটা পিছিয়ে ছিলেন, উনি অনেক কষ্ট করে এগিয়েছেন। তো সেই জায়গায় যে ভালো টিচারের অভাব আছে, তার মানে তোমাদের বলতে চাইছি সব জায়গাতে অভাব আছে। তাহলে স্ট্রং হতে হবে তোমাদের নিজেদের। তোমরা যদি ভাবো সবকিছু হয়ে যাবে, দেখো আমি কিন্তু উঠে আসার আগে আমি ফোনটা দেখতে পারতাম, ফোন দেখিনি। আমার দেখার অনেক ফোন আছে, এখন যদি মিসড কল দেখি মিনিমাম 20-25টা মিসড কল। তোমার এখানে আমার স্টুডেন্ট আছে, আমি একজনকে চিনতাম না, আমার ব্যাচে পড়তো, এখানে আছে শান্তনু, ঠিক আছে? আমি নিজেই জানতাম না, মানে এসএসসি পড়তো। তো এরকম অনেক জায়গাতে আছে। তোমাদের সঙ্গে মনে হয় 11-এও পড়ে একজন আছে, লিপিকা বলে, সেও পড়তো আমার কাছে, ওই পেছনে বসে আছে। তো তার মানে কি বলতো? তার মানে হচ্ছে তুমি কিছু যদি একটা করো, তোমার মধ্যে একটা কনফিডেন্স থাকতে হবে যে আমি যে জিনিসটা করবো সেটা হচ্ছে। আমি একজনের সঙ্গে মানে আমাকে অনেকজন জিজ্ঞেস করতো যে, আমার একটা হিস্ট্রি আছে, অনেক হিস্ট্রি আছে, তো আমাকে জিজ্ঞেস করতো যে প্রদীপদা তুমি এটা ছেড়েছো, তুমি তোমার যদি কিছু হয়। আমি শুধু একটা কথা বলতাম, মানে তোমাদেরও একটা কথা বলবো, তোমার ইউর নলেজ ইজ ইউর সিকিউরিটি, আর কেউ না। তুমি হয়তো কোনো একটা জায়গায় চান্স পেয়ে যাবে, কিছু একটা চাকরি পেয়ে যাবে, সেটা আলাদা কথা। বাট তুমি যদি না পাও, তুমি ধরো পাচ্ছ না, তখন কি হবে? তখন তুমি কি করবে? তোমার জ্ঞানটাকে বাড়াতে চেষ্টা করবে, তারপর ঠিক এক জায়গায় পাবে। যাই হোক, আমি নিজের কথা একটু বলে দিই। আমি প্রথমে যাদবপুরে ঢুকেছিলাম পিএইচডিতে, শিবপুরে ঢুকেছিলাম, ছেড়ে দিয়েছি। আমার একটা চাকরি দরকার, কারণ আমি যে ফ্যামিলি থেকে এসেছি আমি ফার্স্ট জেনারেশন লার্নার, আমার চাকরি দরকার। তারপর অনেক চাকরি ছেড়ে এসে এক জায়গাতে থিতু হয়েছি, হয়ে মোটামুটি দেখো তুমি যেটা করবে সেটা নিয়ে যেন তোমার মনের মধ্যে খারাপ না লাগে যে আমি অনেক কিছু হতে পারতাম, দরকার নেই। তুমি যেটা করছো সেটাকে ভালোভাবে করবে, তাহলে তোমার মধ্যে কোনো আক্ষেপ থাকবে না। কোনো র্যাঙ্ক, কোনো প্রতিষ্ঠান, কোনো জায়গার চাকরি, কোনো সরকারের চাকরি তোমার মন ভালো রাখতে পারবে না। তোমার নলেজই তোমাকে ভালো রাখতে পারবে। এটা বারবার বলছি, তোমার নলেজই তোমাকে কনফিডেন্স দেবে, কারণ তোমার লাইফটা অনেক বড়। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো যে তোমরা অনেকেই অনেক পরীক্ষা দেবে। এবার ঘটনা হচ্ছে অনেকের অনেক কম্বিনেশন নেই। আচ্ছা, কার বায়োলজি আছে, কেমিস্ট্রি আছে, ফিজিক্স নেই? কার আছে? স্কুলে কিছু বলেনি কিছু? এটাও ঠিক একই রকম ভাবে অনেকে দেখবে তোমাদের শুক্তো যখন করে তখন আছে লাউ ডাঁটা দেয়, তাই না? সজনে ডাঁটার বদলে যখন দাম বেশি থাকে, 150 টাকা কেজি থাকে, এটাও ঠিক তেমনি তোমাদের কম্বিনেশনটা। তোমরা চাইলে ফিজিক্সে ইজিলি পাস করে যাবে, ইজিলি পাস করতে পারবে। তোমাদের এমনি 29-30 দেবে, আর এতে কত পেতে হবে? থিওরিতে 21 পেতে হবে, 70-এর 21 পেতে হয়, তাই না? এদিকে তাকাবে ওদিকে তাকাবে, লোক এসএসসি তে এদিকে তাকিয়ে ওদিকে তাকিয়ে 60-এ 56 পেয়ে যাচ্ছে, তাহলে দেখবে তোমাদের এসে মাস্টার হয়ে পড়াতে আসবে, চিন্তা নেই, ঠিক আছে? আর তোমরা এদিকে তাকিয়ে 70-এর 21 পেতে পারবে না। এবার এটা না করে যেটা তোমাদের সমস্যা হচ্ছে সেটা হচ্ছে তোমরা দেখবে অনেকেই অনেক কিছু করতে পারবে না, যেমন বিএসসি নার্সিং করতে পারবে না। কিছু কিছু ক্ষেত্রে দেখবে তোমাদের ছেলেদের ক্ষেত্রে, যে ছেলেদের সমস্যা, আমাদের যা আইন আছে ছেলেদের সমস্যা, সব জায়গাতে মেয়েদের ভালো, একটা জায়গাতে ছেলেদের কিন্তু খুব লাভ আছে, সেটা হচ্ছে বিএসসি নার্সিং, ঠিক আছে? মেয়েদের লাইনটা পুরো হচ্ছে দীঘা বাসের মতো, আর ছেলেদের লাইনটা দেবে ইটাবেড়িয়া বাসের মতো, পুরো ফাঁকা, ঠিক আছে? তো সেরকম দেখবে ছেলেদের পুরো ফাঁকা, ছেলেদের পুরো ফাঁকা। তো ধরো যে ছেলেরা তুমি ফিজিক্স রাখোনি, তো তাদের ক্ষেত্রে কি বিএসসি নার্সিং করতে পারবে না? বিএসসি নার্সিং শুধু না, অনেক কিছু করতে পারবে না, হসপিটাল ম্যানেজমেন্ট ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করতে পারবে না, যেগুলো খুব সহজেই করা যায়। তো এই হচ্ছে আমাদের সাবজেক্ট কম্বিনেশন। নেক্সট হচ্ছে দেখো যে জেনারেল স্ট্রিম। তো স্যার যে কথাটা বললেন ওটা সত্যি কথা। জেনারেল স্ট্রিম এখন মানে যদি খুব ভালো কিছু তোমরা করতে পারো, জেনারেল স্ট্রিমে পড়তে পারো, পরে আবার বলছি, জেনারেল স্ট্রিমে অনেক কিছুই করা যায়। আচ্ছা, তোমাদের এখানে তোমাদের দেখবে তোমাদের চাষবাসের সময় কি বেশি লাগে? সব থেকে কি লাগে? তোমার বাবারা বললো দূর 1 বস্তা অনেক দাম, পাচ্ছি না,
কি বলতো, সার লাগে না? 1200 টাকার সার 2100 টাকায় কিনতে হয়। ঠিক আছে, একটা জিনিস দেখবে, মদের লাইসেন্স যে সে পাচ্ছে, এমনি ঔষধের লাইসেন্সও যে সে পাচ্ছে, কিন্তু একটা জিনিস দেখবে, রাসায়নিক সারের দোকান খুব বেশি নেই। কেন? লোকের কি টাকা নেই? হার্ডওয়্যার্সের দোকান করছে, যা খুশি দোকান করছে, কিন্তু রাসায়নিক সারের দোকান বেশি নেই। নেই তো? কেন নেই? তোদের মনে প্রশ্ন আছে না, কেন নেই? যে সারের এত অভাব, তবু পাচ্ছে না। তার কারণ রাসায়নিক সারের কিছু, রাসায়নিক সারের লাইসেন্স পেতে গেলে ডিগ্রি লাগে, টাকা না। টাকা তো লাগে, ডিগ্রি লাগে। সেই ডিগ্রিটা হচ্ছে কেমিস্ট্রি অনার্স বা হচ্ছে এগ্রিকালচারের অনার্স লাগে। ঠিক আছে, নাহলে কিন্তু তুমি রাসায়নিক সারের পাবে না লাইসেন্স। তারপরে দেখো কিছু আছে জিওলজি। জিওলজি এই একটা সাবজেক্ট, এই সাবজেক্টে তোমাদের মধ্যে থেকে এখানে হয়তো কেউ তেমন একটা পড়েনি। এটা ইঞ্জিনিয়ারের থেকে উপরে, মানে বিভিন্ন বড় বড় জায়গায় চাকরি করা যায়, চাকরি পাওয়া যায়, চাকরি না পেলেও ফ্রিল্যান্সার হিসেবে কাজ করা যায়। এমন একটা জিনিস তোমাদেরকে বলবো যে আমরা যখন ছোটবেলায়, মানে আমি যখন পড়তাম, তখন বাড়ি থেকে কিছু একটা বলতো যে তুই এইটা বললি, এটা বললি না, এটা বললি, এটা বললি না। তখন আমি বলতাম না, কিছু বললে যে টিউশন করেও তো খেতে পাবো। যে এই যে কনফিডেন্সটা, যে আমি একটা কিছু না করতে পারলে অন্য কিছুও করতে পারবো, সেটা তোমাকে ভাবতে হবে। এই জিওলজিটা আমি পরে আসছি এগুলো, যে আমাদের এই যে জেনারেল স্ট্রিম গুলো শুধুমাত্র আমরা যে নর্মাল কলেজগুলোতে পড়বো এরকম নয়। এই বিভিন্ন ইনস্টিটিউশন আছে, দেখবে আইএসসি, আইজার, নাইজার, এইগুলোতে, তারপরে আরআই, এইগুলোতেও আমরা পড়তে পারবো। পরে আবার দেখাচ্ছি। যেটা বলছিলাম যে এগ্রিকালচার, এগ্রিকালচার তোমরা জানো এখানে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে পড়ানো হয়, তারপর আমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, বাইরের রাজ্যগুলোতেও পড়ানো হয়। তারপরে এই একটা জায়গা তোমরা কিন্তু যদি চান্স পাও করতে পারো। প্রথম কথা হচ্ছে, একটু আগে যেটা বললাম যে তোমরা কীটনাশকের ব্যবসা, রাসায়নিক সারের ব্যবসা চাকরি ছাড়াও করতে পারবে। আর আমি তোমাদেরকে সিওরিটি দিচ্ছি যে রাসায়নিক সারের ব্যবসা করলে তোমার অন্তত বসে রাখতে হবে না। বুঝতেই পারছো যে রাসায়নিক সার নেই, তোমাকে মানে সারটা নিয়ে বসতে হবে না, তোমাকে সব তুলে নিয়ে চলে যাবে। ঠিক আছে, তারপরে এতগুলো জিনিস আছে এগ্রিকালচার নিয়ে। এগ্রিকালচারে এখানে দেখবে, তোমাদের একটু পরে বলছি, সিইউইটি দিয়ে সেখান থেকে ভর্তি হওয়া যায়। এছাড়া এইচএস এর মার্কসের উপরেও ভর্তি হতে পারবে, যেটা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। আরেকটা আছে ফিশারি। তোমরা যদি এইচএস এর খুব নাম্বার বেশি পাও, তাহলে তোমরা জানো বেলগাছিয়াতে আমাদের ইউনিভার্সিটি আছে, সেখানে কিন্তু এইচএস এর নাম্বারের উপর ভিত্তি করে ফিশারিতে পড়তে পারবে। তাছাড়া দেখবে এন্ট্রান্স টেস্টে সেন্ট্রালের বিভিন্ন জায়গায় করা যায়। তোমরা, আমাদের স্কুলে একজন ছিল, তোমরা হয়তো শুনে থাকবে, কেউ তোমরা নাও শুনতে পারো, তোমাদের বাবারা শুনতে পারবে। আমি বনমঞ্চটাতে পড়তাম, তো ওখানে একজন স্যার ছিলেন হচ্ছে আমাদের পরিয়া স্যার, ঠিক আছে, ফিজিক্স স্যার। তো উনার ছেলে এখন হচ্ছে বড় সায়েন্টিস্ট। তো ছেলে কিন্তু খুব আহামরি স্টুডেন্ট ছিল না, তো স্যার ভর্তি করে দিয়েছিলেন। তারপরে একটা বড় জায়গায় চলে গেছে, বাসুদেব পরিয়া, নাম হয়তো শুনে থাকবে তোমার বাবার আবার কেউ। ঠিক আছে, কেউ শুনেছ কি? ঠিক আছে, নেক্সট একটা আসছি, এটা একটু আলাদা, এটা হচ্ছে ফরেনসিক সায়েন্স। আচ্ছা, ফরেনসিক সায়েন্সে কি ব্যাপারগুলো একটু দেখে নাও, তারপরে বলছি। ঠিক আছে, আচ্ছা, ফরেনসিক সায়েন্স তোমরা দেখবে সিআইডি দেখেছো তো? সিআইডি তে কি দেখেছো? ডক্টর সালুকে, ডক্টর তারিকে। তো ওই যে জায়গাগুলো দেখবে, কেউ মারা গেলে বা কিছু খুন হয়ে গেলে কি করা হয়? তাকে ময়না তদন্ত করা হয়, তাই তো? সেই ময়না তদন্ত কে করে? পোস্টমর্টেম ডাক্তাররা করে। এছাড়া ধরো কেউ গুলি করেছে, কোন বন্দুক থেকে গুলি ছুঁড়েছে, তারপরে কত ক্যালিবারের গুলি ছিল, তারপরে কি ওষুধ খেয়েছে, তারপর কখন মারা হয়েছে, ইত্যাদি সবকিছু হচ্ছে ফরেনসিক। বা কোনো একটা জায়গা ধরো ব্লাস্ট হয়েছে, সেটা কি ধরনের বারুদ ছিল বা কি ধরনের কি ছিল, সবকিছু হচ্ছে ফরেনসিক সায়েন্স থেকেই করানো হয়। এই একটা জিনিস বলছি, এটা আমাদের রাজ্যে হয় না। আমাদের রাজ্যে শুধুমাত্র এমইটি ইউনিভার্সিটির মনে হয় ক্যাম্পাসে হয়, আর বাদ বাকি সব বাইরের রাজ্যে হয়। তো
তোমরা চাইলে এটা পড়তে পারো, কারণ এখানে পড়লে আমাদের রাজ্যে একটা ফরেন্সিক ল্যাবরেটরি আছে। দেখবে কোনো কিছু যদি হয়, যে কালীঘাটের কাকু, ঠিক আছে, বা ধরো দক্ষিণেশ্বরের দাদা, এর যে গলার স্বর বা কিছু স্যাম্পেল সব কিছু দেখবে হায়দ্রাবাদ সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠাচ্ছে। ওয়েস্ট বেঙ্গলে নেই, কেন বলতো? ওখানে লোক নেই, মানে টেস্টটা যে করবে লোক নেই, এরকম অবস্থা। কারণ ওয়েস্ট বেঙ্গলে কোথাও পড়ানো হয় না, একমাত্র ওয়েস্ট বেঙ্গলের বাইরে পড়ানো হয় খুব অল্প জায়গায়। তো এইসব জায়গায় করতে পারো। যা আমি বলছি যে তোমাদের এই যে আমাদের যে এই ধরো কলেজগুলো, এই কলেজগুলো ছাড়াও সেন্ট্রালে দেখবে সিইউসি একটা পরীক্ষা হয়। তোমরা যারা 11-এ আছো বা 12-এ আছো, প্রত্যেকে এই পরীক্ষাটায় বসবে। সেন্ট্রালের 55টা যে ইউনিভার্সিটি আছে তার মধ্যে দেখবে বেনারস হিন্দু ইউনিভার্সিটি, তুমি জানো যে আমাদের দেশের সব থেকে বড় ইউনিভার্সিটি আগে এশিয়ারে ছিল যে বেনারস হিন্দু ইউনিভার্সিটি, ঠিক আছে। তো সেইখানে কিন্তু সবকিছু পড়ানো, এখন আইআইটি হয়ে গেছে। তো সেখানে সব সাবজেক্ট তোমরা পড়তে পারবে, ফিজিক্স কেমিস্ট্রি থেকে শুরু করে আর্টস থেকে শুরু করে সব সাবজেক্ট তোমরা পড়তে পারবে। তো ওই জায়গাতে তোমরা কিন্তু ওই পরীক্ষাটা তোমরা দেবে। ওই পরীক্ষাটা তোমরা দিলে তোমাদের ল্যাঙ্গুয়েজ দিতে হবে। তোমরা যে ল্যাঙ্গুয়েজে বাংলা, ইংলিশ, এই ল্যাঙ্গুয়েজ তোমাদের পরীক্ষা দিতে হবে। যে সাবজেক্টে ভর্তি হবে সেটাতে পরীক্ষা দিতে হবে। আর জেনারেল স্টাডিজ, তার জন্য একটা বই কিনে নেবে। আর এখানে বা কোনো জায়গা থেকে একটা করে বই কিনে নেবে, ঠিক আছে। বই কিনে প্রত্যেকে পরীক্ষাটা দাও। ভালো জায়গায় ভর্তি হলে এরকম ফরেন্সিক সায়েন্সে ভর্তি হতে পারবে, এগ্রিকালচারে ভর্তি হতে পারবে, এছাড়া বিভিন্ন সাবজেক্টে ভর্তি হতে পারবে। নেক্সট এটা হয় না, কেভিপিআইটা এখন উঠে গেছে। আচ্ছা, যারা ম্যাথে খুব ভালো এরকম স্টুডেন্ট আমি এখানে আসে কিনা জানি না, তোমাদের কারণ আন্ডার এস্টিমেট করছি না, বাট আইএসআই বা সিএমআই তে মানে ভর্তি হওয়ার মতো, মানে যারা ভর্তি হবে তাদেরকে দেখলে বোঝা যায় যে সারাদিন অঙ্ক ছাড়া কিছু বোঝে না, ঠিক আছে। সারাদিন অঙ্ক ছাড়া কিছু বোঝে না, এরকম লেভেলের যারা স্টুডেন্ট তারা এইসব জায়গায় যায়। এটা নিয়ে আমি বলছি না, যদি কারোর স্পেশাল ইন্টারেস্ট থাকে বলতে পারো। নেক্সট আছে ধরো যারা আর্টসে, তারা মন খারাপ করছে যে এতক্ষণ সায়েন্স সায়েন্স বলছেন আর্টসের কি দোষ করেছেন। আর্টসের তো দোষ করেন, মানে সায়েন্স পড়লে এরকম আমি সায়েন্সে ভর্তি হয়ে গেছি মানে বিশাল কিছু, ওরকম ব্যাপারটা নয়, ঠিক আছে। মানে চাকরি না পেলে বা কিছু করতে না পেলে সায়েন্স পড়ে তোমাকে কেউ খেতে দেবে না। আর আর্টসে পড়ে যদি কিছু করতে পারো তো বলে দেখ আমি ইলিশ মাছটা দিয়ে যাচ্ছি, আর গলদা চিংড়ি, মানে তোমরা যেটা চিংড়া বলে কত বড় বড় তারাটাই তোকে বলো মারবে, এরকম টাইপের। তো ব্যাপারটা সেরকম নয়, যা করবে তোমাকে ভালো করে পড়তে হবে। তো হিউম্যানিটি যে একটা জিনিস খেয়াল রাখবে, যারা হিউম্যানিটিজ পড়ছো তারা প্রথম থেকে ভাববে যে আমরা হিউম্যানিটিজ পড়ছি, আমরা ভাবছি যে আমাদের ধরো ভূগোল, কেউ ভাবছে ইংলিশ ইত্যাদি ইত্যাদি, সব কিছু ভাবার দরকার নেই। কোনো সাবজেক্টই তোমাকে চাকরির নিশ্চয়তা দিতে পারবে না, কোনো সাবজেক্টই। মানে বাড়িতে মাংস বলেই ভাববে যে সেটা বিশাল কিছু হবে, এরকম ব্যাপারটা নয়। আচ্ছা, মাংস আর আলু ভাজা কোনটা রান্না সব থেকে বেশি কঠিন? আলু ভাজা তোমার মাকে 10 দিন রান্না করতে বলবে, 5 দিন ভালো হবে, হাইস্ট 6 দিন ভালো হবে, পারফেক্ট 4 দিন হবে না। কোনদিন সেদ্ধ বেশি হয়ে যাচ্ছে, কোনদিন পুড়ে যাচ্ছে, কোনদিন ঘেটে যাচ্ছে, হয় না? কিন্তু মাংস দেখবে দোকানে, যে দোকানে মাংস হয় সেদিন দেখবে 100 দিন মাংস হলে 100 দিনই একরকম উপরে দিতে পারবে, ঠিক আছে। কিন্তু আলু ভাজা করতে পারবে না ঠিকঠাক করে। তো এবার দেখো যে হিউম্যানিটিজ এর ক্ষেত্রে তোমরা যারা আর্টস নিয়ে পড়ছো তারা একটা জিনিস খেয়াল রাখবে, তোমরা আর্টস নিয়ে পড়ছো ঠিক আছে, কিন্তু প্রথম থেকে দুটো সাবজেক্ট ভালো করে পড়বে, সেটা হচ্ছে ইংলিশ, আর একটা হচ্ছে মাধ্যমিক পর্যন্ত যে অঙ্কটা হয় না। ধরো অঙ্কের তো কিছু জিনিস থাকে, তোমার ধরো সুদ কষা, ঠিক আছে। তোমরা সুদ কষাটা গ্রামের থেকে আরো ভালো জানো, যে সব সুদে দেওয়া, সব সুদে দেবে, সব সুদে দেবে, ঠিক আছে। তো সুদ কষা, জটিল সুদ, সরল সুদ, তারপরে হচ্ছে তোমার লাভ ক্ষতি, এই যে টপিক গুলো আছে এইগুলো প্র্যাকটিস করে যাবে। কারণ কি বলতো, তোমরা যত কম্পিটিটিভ এক্সাম দেবে, তোমরা যত কম্পিটিটিভ এক্সাম দেবে সবগুলোতে কি থাকে, ইংলিশ এবং হচ্ছে তোমার অঙ্ক, এই দুটো কিন্তু জিনিস থাকে। তোমরা যারা আর্টস নিয়ে পড়ো তারা এই নর্মাল সাবজেক্ট ছাড়াও যেটা পড়তে পারো সেটা হচ্ছে তোমাদের এইদিকে দেখবে বাড়িতে দুটো জিনিস থাকা খুব ভালো। এখন যা অবস্থা না, একটা হচ্ছে উকিল, মানে যেই মানুষ যাদেরকে গালি বেশি দেয়, সেই দুটো প্রফেশন বাড়িতে না থাকলে সমস্যা। লোক গালি দেবে আবার ওদেরকে দরকার হবে। একটা হচ্ছে উকিল, ঠিক আছে, আর একটা হচ্ছে পুলিশ।
ঠিক আছে, মানুষ যাদেরকে গালি দেবে সেই দুটো প্রফেশনই বাড়িতে থাকা দরকার। তো সেই জন্য তোমরাও মানে এলএলবি পড়তে পারো। এলএলবি দেখো এন্ট্রান্স টেস্ট তো হয়, এছাড়াও তোমরা দেখবে বিভিন্ন এখন বেসরকারি প্রচুর ইনস্টিটিউট এখন চলে আসছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সেইগুলোতে পড়তে পারো। আচ্ছা, এলএলবি পড়া মানে তোমরা এরকম গিয়েছে জলি এলএলবির মতো ওইখানে মানে স্কুটি নিয়ে গিয়ে বিশাল কিছু করবে এরকম ব্যাপারটা ভাবার দরকার। এলএলবি পড়া মানে এলএলবি চাকরি আছে, তোমরা জানো বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে চাকরি আছে, ঠিক আছে, সরকারি বেসরকারি অফিসে চাকরি আছে। এছাড়াও দেখবে এই আস্তে আস্তে এছাড়াও দেখবে বিভিন্ন জায়গায় এই যে জমি বাড়ি রেজিস্ট্রেশন, ঠিক আছে, এই জায়গাতেও ভালো পয়সা ইনকাম হয়। আচ্ছা, আর একটা আছে, তোমরা যারা এইচএস পাস করে যাবে, ধরো ভালো রেজাল্ট হলো না, ভালো রেজাল্ট হয় না, তোমরা কি করবে না, কেউ ধরো কারো মনে হচ্ছে আমি ডিএলএড এ ভর্তি হব, ঠিক আছে, ডিএলএড এ ভর্তি হতে পারো, তখন ডিসটেন্সে তুমি হচ্ছে গ্র্যাজুয়েশন করে নেবে, কোনো ব্যাপার না, একসঙ্গে দুটো করতে পারবে, একটা ডিসটেন্স আর একটা রেগুলার, দুটোই একসঙ্গে একশো বলেই ছবি হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এছাড়াও যারা সিভিল সার্ভিস পরীক্ষা দিতে চায়, যাদের দেখবে পল সায়েন্স আছে, ইকোনমিক্স আছে, হিস্ট্রি আছে, এদের কিন্তু সিভিল সার্ভিসের জন্য তোমাদের আছে তো কারণ পল সায়েন্স, যাদের পল সায়েন্স আছে তাদের কিন্তু খুব সুবিধে, ইকোনমিক্স যদি থাকে তাদের ক্ষেত্রে খুব সুবিধে। আর তাছাড়া দেখবে জিএনএম, ছেলে মেয়ে আর্টস সায়েন্স সবাই কিন্তু দিতে পারে জিএনএম। বিএসসি নার্সিং এর থেকে মেয়েদের ক্ষেত্রে জিএনএমটা একটু ভালো, মানে এখন যা সুযোগ তার থেকে এএনএম আর একটু ভালো, মানে যত নিচের দিকে যাবে তত ভালো বেশি, ঠিক আছে। আর ছেলেদের ক্ষেত্রে যত উপরের দিকে যাবে তত ভালো বেশি, এরকম। ছেলেদের ক্ষেত্রে মোটামুটি জিএনএম বলো আর বিএসসি বলো, ছেলেদের মোটামুটি ফাঁকা, আরো 3-4 বছর ফাঁকা থাকবে, তারপর আবার সেই যে সেই দীঘা লাইন হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে কমার্সের কেউ আছো? নেই, নেই বলতে নেই তো। আচ্ছা, ল দেখো, ল তো জানো, লটা পড়বে কেউ আর্টস বা কিছু হলে লটা যদি মানে চান্স পাও লটা পড়বে, লটা ভালো। আরে মিনিমাম তোমার গ্রামের যে একজন অফিস করে না, উকিলের অফিস করে, দেখবে কারণ না কারো সমস্যা, ঠিক আছে, কারণ না কারো সমস্যা। আস্তে আস্তে আচ্ছা, আরেকটা আছে ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে একটা কথা বলবো, তোমাদের এরকম কেরিয়ার কাউন্সেলিং হয় না, যেটা হয় যে বিভিন্ন ইনস্টিটিউশন আছে, তাই না, ব্রেনওয়্যার, ব্রেন নেই ব্রেনওয়্যার আছে, তারপরে দেখবে অ্যাডামাস আছে, আদমহীন অ্যাডামাস, এরকম আসবে যে আমাদের এখানেই ভর্তি হয়। একটা জিনিস খেয়াল রাখবে যে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হওয়ার থেকে, ঠিক আছে, বাড়িতে ওলকপি লাগানো ভালো এখন এই মুহূর্তে যাওয়ার অবস্থা পরিস্থিতি, ঠিক আছে। আর সব থেকে বড় কথা কি বলতো, তোমাদের মঙ্গল ধলাই করে হচ্ছে তোমাদের টিচাররা, ঠিক আছে, তোমাদের টিচাররাই মঙ্গল ধলাই করবে যে তোরা এখানে ভর্তি হয়ে যায়, কারণ টিচাররা একটা ভালো অ্যামাউন্টে পার্সেন্টেজ পায়, তো সেই জন্য ব্রেনওয়্যার ইত্যাদি ইত্যাদি থেকে। তখন যদি টিচাররা বলে স্যার আমাকে তাহলে এতই যখন ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হতে বলছে, তাহলে শিবপুর যাদবপুরের মতো ট্রান্সফার করে দিন, ঠিক আছে, এই কথা বলবে, হ্যাঁ ভর্তি হবো, ওই জায়গাতে ভর্তি হবে, বেসরকারি জায়গাতে ভর্তি। এখন খুব দেখো, তোমরা জানো বিভিন্ন ইউটিউবার, বস্তির ছেলে পচা, তারপর গঙ্গাই ঢঙ্গাই, এই যত ইউটিউবার আছে বেশিরভাগ হচ্ছে কিন্তু বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের প্রোডাক্ট। ওখানে ভালো করতে পারেনি, এখানে এসছে না, হাসির না, এটা ফ্যাক্ট, এটা ফ্যাক্ট, এটা ফ্যাক্ট। হ্যাঁ, আমি তোমাদের ওদের কিছু সমালোচনা করছি, ওরা কিন্তু ওখানে সফল হয়েছে, ওরা কিন্তু ওখানে সফল হয়েছে, একটা লাইন ছিল অন্য জায়গায় সফল হয়েছে। কিন্তু ফ্যাক্টটা বলছি যে তারা দেখবে তারা কেউ 2015 সাল থেকে মানে ইঞ্জিনিয়ারিং করতে না করতেই ভিডিও করা শুরু হয়েছে, অথচ মনিটাইজেশন তার অনেক পরে শুরু হয়েছে। তার মানে তোমাকে ভাবতে হবে যে সে ওই জায়গাগুলোতে সফল হয়নি, তো সেরকম তোমরাও গিয়ে চলে যাবে যে আমি এখানে গিয়ে বেসরকারিতে ভর্তি হয়ে গেছি, কেউ আমাকে বলেছে, এরকম না। তোমার যদি ইচ্ছে হয় বেসরকারিতে পড়া, তোমার যদি মনে হয় আমি একটা ইঞ্জিনিয়ার হবো, তখন তুমি ভর্তি হতে পারো, কারণ কোথায় গিয়ে ভর্তি হবে না, চেষ্টা করবে সরকারিতে চান্স পাওয়ার। আর যদি সরকারিতে জানো এতগুলো আছে, আরেকটা জায়গা তোমাদের বলবো ম্যাকআপ, আগে যেটা WBUT ছিল, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টেকনোলজি, সেটা এখন মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি হয়েছে। ওই জায়গাতে একটা ওদের ওয়েবসাইট দেখবে, ওয়েবসাইটে প্রত্যেক বছর নিজের, ওরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট থেকে নেয়, নিজেরা হচ্ছে এন্ট্রান্স টেস্ট নেয়, যেখানে সাইবার সিকিউরিটি, মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স,
ঠিক আছে, এইগুলো পড়ানো হয়। ওইগুলোতে ভর্তি হতে পারো, খুব একটা মানে খরচ বেশি নয়, ওদের তুলনায় অনেক খরচ কম, 1,33,000 মতো টোটাল কোর্স ফিটা। ঠিক আছে, ভর্তি হতে পারো। ওরা হরিণঘাটা ক্যাম্পাসের 7 তলায় বিল্ডিং, আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। আর্কিটেকচার আছে, আর্কিটেকচারও একসঙ্গে যখন পরীক্ষা দেবে সবগুলো পরীক্ষা দেবে, আর্কিটেকচারে যদি চান্স পাও সেখানেও যেতে পারো। যেই অ্যাডভান্সড আমি আর বলছি না, কেউ আছো সেরকম অ্যাসপিরেন্ট? যেই অ্যাডভান্স দেবে, যেই মেন্স দেবে, মেন্সের মধ্যে যাদের র্যাঙ্ক হচ্ছে 2.5 লাখের ভিতর তারা যেই অ্যাডভান্স পরীক্ষা দিতে পারে। আচ্ছা, এটা হচ্ছে স্পেস টেকনোলজি। এবার আসছে পলিটেকনিক। দেখো এই একটা জায়গা পলিটেকনিক, এখন ইঞ্জিনিয়ারিং এখানেও ঠিক একই রকম ভাবে তোমাদের ইঞ্জিনিয়ারিং এর যতটা কাজের সুযোগ তার থেকে কিন্তু পলিটেকনিকের বেশি সুযোগ। পলিটেকনিকের যত সুযোগ তার থেকে আমি দেখাবো যে আমরা যখন হচ্ছে আইটিআই করবো তাতে বেশি সুযোগ। পলিটেকনিকে যদি ভালো জায়গায় চান্স পাও ভর্তি হয়ে যাবে, তোমরা ল্যাটারাল এন্ট্রি দিয়ে তোমরা জানো, পরে হচ্ছে ওখান থেকে কিন্তু আবার তোমরা বিই বিটেক করতে পারো গভর্নমেন্ট কলেজে, এটা জানো তো? ল্যাটারাল এন্ট্রি দিয়ে, ঠিক আছে, ডিলেট দিয়ে, ডিলেট পরীক্ষা দিতে হয়, সেখান দিয়ে তোমরা কিন্তু আবার বিই বিটেক করতে পারো। ধরো পলিটেকনিকে পড়লে, পড়তে পড়তে 1 বছর তোমার নষ্ট হলো, তো তারপরে কিন্তু ওখান থেকে পলিটেকনিকে পড়তে পড়তে যারা পড়ে তারাই কিন্তু ডিলেট পরীক্ষা দিয়ে আবার বিই বিটেকে ভর্তি হতে পারে। তো ভালো স্ট্রিম যদি দেখো ভর্তি হতে পারো, এখান থেকেও ভালো অ্যামাউন্টের ভালো জায়গায় চাকরি পেতে পারো, মানে 4200 গ্রেড পে। গ্রেড মানে যদি সেন্ট্রালে চাকরি পাও মোটামুটি ধরো 70-72 হাজার টাকা, বা ধরো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যেটা হয় আমাদের পিএসসি তে, সেখানেও চাকরি পেতে পারো। যত দেখবে ঘুষ খাওয়া ইঞ্জিনিয়ার পাওয়া যাবে মিউনিসিপ্যালিটি বা ইত্যাদি ইত্যাদি জায়গায়, কারণ দেখবে কমনের ভেতর এই বালি পৌরসভার যে বালি পৌরসভা দেখবে কমনের ভেতর টাকা পাওয়া গেছিল, সব হচ্ছে এই পলিটেকনিক ইঞ্জিনিয়ার। ঠিক আছে, তারপরে তোমাদের দেখবে অঞ্চলে এখন মনে হচ্ছে পলিটেকনিক ইঞ্জিনিয়ার নিয়োগ হচ্ছে, সিভিল বিশেষ করে সিভিল থাকে, সিভিল ভালো, ইলেকট্রিক্যালও পেতে পারো। বা তোমাদের আরেকটা জিনিস মনে রাখবে, এই যে লাইসেন্স মানে কনস্ট্রাক্টরের যে লাইসেন্স পাওয়া যায়, বা ধরো যারা লাইন টানে মানে কারেন্টের লাইসেন্স, তারা কিন্তু পলিটেকনিক করতে হয়। ঠিক আছে, বিভিন্ন জায়গায় প্রচুর লোক, আমাদের মেদিনীপুর থেকে প্রচুর লোক রাজস্থান, উত্তরপ্রদেশে কিন্তু ওখানে কন্ট্রাক্টারি করে, তো এই জায়গাগুলো করতে পারো। পলিটেকনিক আগে হচ্ছে পরীক্ষা দিত, এখন কিন্তু এইচএসসি নাম্বারের ভিত্তিতে। ঠিক আছে, এখন আর পরীক্ষা নেয় না, যে স্কোয়ার পরীক্ষা নেয় না। এবার আসছে আইটিআই। আমি যদি মানে শহরে গিয়ে এইটুকু বুঝলাম, আমি যদি কিছু না করতে পারতাম তাহলে আমি কল সারাতাম, ঠিক আছে, নাহলে সুইচ অন অফ করতাম। মানে কলে তুমি হাত, মানে কলের একটা ভালভের দাম ধরো 70 টাকা, বা কলটা একটা লাগাতে মানে তুমিও প্যাচ করে লাগাতে পারো, হাত দিলেই 250 টাকা, তাও তুমি সকালে টাকলে বিকেলে আসো। টাউন মানে শহরের দিকে যদি যাও তাহলে বুঝতে পারবে যে একজন প্লাম্বার, একজন ইলেকট্রিশিয়ানের কি ডিমান্ড, সারাদিনে কতটা ইনকাম করতে পারে তুমি আইডিয়া করতে পারবে না। ঠিক আছে, তাছাড়া ফিটার, ওয়েল্ডার, এই বিভিন্ন জায়গায় যে তোমার হচ্ছে অ্যাপ্রেন্টিস হয় না, ধরো বিভিন্ন পিএসইউ গুলো তোমরা জানো, অর্ডিন্যান্স ফ্যাক্টরি থেকে শুরু করে গার্ডেন ব্রিজ থেকে শুরু করে এইচপিসিএল, সামনেই আছে তোমাদের আইওসিএল, এই জায়গাগুলোতে। আচ্ছা, আর একটা জিনিস মনে রাখবে, বলা হয়নি তোমাদের, যারা বিএসসি নিয়ে পড়বে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ যাই খুশি থাকুক না কেন, মানে ফিজিক্স কেমিস্ট্রি দুটোই তো থাকে তাদের বিএসসি, তারা কিন্তু এখানে মানে আইওসিএল একটা অ্যাপ্রেন্টিস হয়। ঠিক আছে, যারা বিএসসি পাস করবে 25 বছরের মধ্যে ওই জায়গাতে হয়, তো ওইগুলো খোঁজ রাখবে, ওইগুলো কিন্তু প্রত্যেক বছর নেয়, পরে আবার অ্যাবজর্ব করে নেয়। তো তোমাদের জানতে হবে কোথায় কি পড়ছি, কেন পড়ছি, এর সুযোগ কি, এইগুলো একটু জানবে, তো এইগুলো করতে পারো। নেক্সট আসবো যে অনেকে পরীক্ষা দেবে, নিট পরীক্ষা দেবে। কারা কারা দেবে নিট পরীক্ষা? হাত তোলা, লজ্জা না পেয়ে, লজ্জা পেতে নেই, হাত তোলা, পড়াশোনার ক্ষেত্রে লজ্জা পেতে নেই, অনেকেই দেবে, তাই তো? আর মুখান্ত তোমার আসতে করে অনেকেই দেবে। আচ্ছা, নিট পরীক্ষার একটা জিনিস মনে রাখবে, নিট পরীক্ষায় আসল মানে নিট পরীক্ষা খুব সোজা, আবার নিট পরীক্ষা খুব কঠিন। কঠিন এর জন্য তোমরা যেভাবে পড়ো সেটা কঠিন ভাবে পড়ো, আর যদি তুমি সহজ ভাবে পড়ো তাহলে কিন্তু নিট পরীক্ষা খুব সোজা। নিট পরীক্ষার একটা মূল মন্ত্র,
সেটা হচ্ছে এনসিইআরটি বই এক ধার থেকে পড়তে হবে। এনসিইআরটি বই যখন পড়বে তার থেকে এক্সারসাইজ থাকে না? কেউ পড়েছে তো এনসিইআরটি বই? হ্যাঁ কি না বলো, তাহলে বলছি। যারা এনসিইআরটি বই পড়বে তারা কিন্তু এক্সারসাইজ মনে হয় করো না। এনসিইআরটি বইতে একটা এক্সারসাইজ আসছে, সেই এক্সারসাইজ ভালো করে করতে হবে এবং লাইন টুকে টুকে দেয়। তাহলে এনসিইআরটি বই এক ধার থেকে দেখবে। আর একটা জিনিস জানবে, তোমাদের যদি কেউ বলে এইটাই ইম্পর্টেন্ট, এইটা বেশি ইম্পর্টেন্ট, তখন তাকে বলবে আপনি কি মানে কোশ্চেন সেট করেন? এই ভাবনা তুমি বলবে না, মানে এটা তোমার মাথায় আসবে। তার মানে বলতে চাইছি, শোনো, ফিজিক্স আর কেমিস্ট্রিতে কেউ যদি বলে এটা ইম্পর্টেন্ট, তার মানে জানবে ওই স্যার বা ম্যাডাম ওইটা ভালো পারে। আর যেটা বলবে ইম্পর্টেন্ট না, এটা বেশি করতে হবে না, তুমি জানবে সেটা ভালো পারে না। ঠিক আছে, এটা হচ্ছে ফ্যাক্ট। আর কেউ যদি বলে 2 মাস পরে তোদের হচ্ছে অর্গানিকটা বেশি ইম্পর্টেন্ট, তার মানে জানবে সেই টিচার অর্গানিকটাই ভালো পারে, অন্যটা ভালো পারে না। আর ফিজিক্সে দেখবে কেউ যদি মানে ডাইনামিক্স যদি কম করায় যে এগুলো কঠিন করতে হবে, তার মানে জানবে সেই স্যার ডাইনামিক্স পারে না। সায়েন্সে এটাই হচ্ছে জিনিস, সায়েন্সে ওই বেশি ইম্পর্টেন্ট কম ইম্পর্টেন্ট বলে কিছু হয় না। কঠিন সোজা হয়, বাট বেশি ইম্পর্টেন্ট কম ইম্পর্টেন্ট এটা পড়বে না, এটা বলে কিছু হয় না। তার মানে এক হাত থেকে করতে হবে। মানে তোমার মা মাংসটা ভালো রান্না করছে, ধরো মাংসটা ভালো রান্না করছে, 4-5টা তরকারি একদমই যাচ্ছে তাই করে দিয়েছে, তাহলে কি বলবো? বিশাল ভালো রান্না করছে বলবো? এরকম হয় না। সেই জন্য পুরো সিলেবাস এক হাত থেকে পড়তে হবে। যদি পড়ো তবেই নিট পাবে। শুধু লিঙ্ক পড়ে পড়ে নিট পেয়েছে। আর তোমাদের একটা কথা বলবো, পরীক্ষার আগে অন্তত 5 থেকে 6 বার পুরো সিলেবাস রিডিং করে যাবে এনসিইআরটি। এনসিইআরটি বই যদি ইংলিশ, মানে ইংলিশটা পড়বে মেনলি। যদি না পাও, দেখবে অনলাইনে বাংলাও পাওয়া যায়। তোমরা জানো কি বাংলা পিডিএফ আছে? ত্রিপুরা বোর্ডে দেখবে বাংলা পিডিএফ পুরোটা আছে, পুরোটা পড়ে যাবে। তো সেইটা যদি করতে পারো যে এক ধার থেকে পড়বো, কোনটা ইম্পর্টেন্ট বা কোনটা কম ইম্পর্টেন্ট বেশি ইম্পর্টেন্ট এটা ভাববো না, তবেই নিট পেতে পারো। নিট, আচ্ছা, নিটে একটা জিনিস মনে রাখবে, কেউ যদি খুব ভালো স্কোর না করতে পারো, এমন একটা স্কোর পেলে যে বেসরকারিতেও ভর্তি হয়ে যায়, জানো কি? মানে কাউন্সিলিং এ বেসরকারিতেও ভর্তি হয়ে যায়। বেসরকারিতে ভর্তি হলে কিন্তু কোটি টাকা লাগে না, মোটামুটি 22-23 লাখের মধ্যে হয়ে যায়, এটা তুমি লোন পেতে পারো। ঠিক আছে, যারা দেখবে বাইরে ওই কিটে যায়, কিট কলিঙ্গ ইনস্টিটিউট অফ টেকনোলজি, ঠিক আছে, ঠিক আছে, বাপটে ডাপটে করে যায়, কিটে যায়, বিশাল ঘের, তারা 30 লাখ 32 লাখ করে এ করে আসে। আর যারা ভিটে যায়, মানে চুল তোলার জন্য না, যারা ভিটে যায়, ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজি, ঠিক আছে, ওখানেও দেখবে 30-32 লাখ টাকা খরচ করে আসে। সেই জায়গায় তুমি ডাক্তারে এমবিবিএস করতে পারছো 22-23 লাখ টাকা, সেটা কিন্তু খুব একটা বেশি নয়। এই যেমন এই অবাক হলো প্রথমে 22-23 বলতে, সেটা কিন্তু বেশি নয়। মানে তুমি যদি কাউন্সিলিং থেকে এমবিবিএস করতে পারো, এই আস্তে, কাউন্সিলিং থেকে যদি এমবিবিএস করতে পারো কিন্তু কম টাকায় হবে। সেই জন্য তোমরা ধরো কেউ ধরো স্কোর করলে 580-90, ঠিক আছে, তো সেক্ষেত্রেও তোমরা পেতে পারো। আমার স্টুডেন্ট আছে অনেক। তো এরকম আর একটা জিনিস আছে যে নিট ইউজি দিয়ে বিএসসি নার্সিং করা যায়, তোমরা কি জানো? মানে আমরা তো জেনপা দিয়ে বিএসসি নার্সিং পড়বো, যে নিট ইউজি দিয়েও বিএসসি নার্সিং করা যায়। কোথায় বলো তো? যতগুলো আমাদের আছে, মানে তোমার এইমস গুলো আছে, বিভিন্ন এইমস। আচ্ছা, ভারতের সব থেকে ভালো শিক্ষা প্রতিষ্ঠান কি কি আছে বলো তো? কি নয়, কি কি আছে মানে ডাক্তারি পড়ার জন্য? একটা হচ্ছে এইমস, আর একটা জিপমার, আর একটা চণ্ডীগড় পিজিআইএমইআর, জানো তো? তো এই জায়গাগুলোতে কিন্তু তোমরা বিএসসি নার্সিং করতে পারো, ঠিক আছে? আচ্ছা, এই জায়গাগুলোতে করতে পারো। আচ্ছা, আর একটা জিনিস তোমাদের মনে রাখবে যে ভেটেরিনারি যারা ডাক্তার হয় তারা কিন্তু বসে থাকে না কেউ। তোমরা জানবে মানুষের ডাক্তার 300 টাকা দাও, তো টমির ডাক্তার দেখবে 2000 টাকা। মানুষকে ইনজেকশন দিলে 10 টাকা দিল, 10 টাকা নিয়ে নিল। টমিকে ইনজেকশন দিলেই 500 টাকা, ঠিক আছে? টমিকে বুঝতে পারছো না? টমির ডাক্তারের অনেক দাম। সেজন্য ভেটেরিনারি সিট কম, আমাদের সিটও কম ওয়েস্ট বেঙ্গলে। তো টমির ডাক্তার। এরপরে এটা একটু ভালো করে শোনো, জেনপাজ ইউজি। আচ্ছা, জেনপাজ ইউজি তোমরা জানো, তোমাদের যা সিলেবাস আছে পুরো সিলেবাসটা এক ধার থেকে পড়ে যাবে। তোমাদের প্রত্যেকে ধরো ছায়া বা সাতটা যাই বই পড়ে না কেন, তাতে এমসিকিউ থাকে, প্রত্যেকটা চ্যাপ্টারে এমসিকিউ থাকে।
তো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির এমসিকিউ গুলো করবে। আরেকটা বই পাওয়া যায় তোমাদের এতে পাওয়া যায়, নিবেদিতা ভবনের 5 তলাতে যাবে, বলবে আমরা টেক্সট বই কিনবো, এমসিকিউ বই কিনবো, 50 টাকা করে নেয়। ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটেরই 50 টাকা করে নেয়, প্রত্যেকটা পার্ট 2টো করে পার্ট আছে, তার মানে 6টা পার্ট 300 টাকা। ওখানে গেলেই পারবে। মানে এই যে বইটা আছে এটা তোমাদের স্কুলে জানে না, এরকম যে একটা বই আছে, ওই বইটাতে পুরো টুকে দেয় জেনপা থেকে, জেনপার যা কোশ্চেন হয় ওখান থেকে পুরো টুকে দেয় ওই এমসিকিউ বই থেকে। নিবেদিতা ভবনে যাবে, তোমাদের জানো তো নিবেদিতা ভবন করুণাময়ীতে, ওখানে 5 তলা বিল্ডিং, 5 তলাতে আছে। 5 তলাতে গিয়ে বলবে যে আমরা এমসিকিউ বইটা কিনতে, কেউ যখন যাবে তোমরা নিয়ে নেবে, বেশি হয়তো পাবে না, কেউ যখন যাবে বলবে যে খোঁজ নিতে পাওয়া যাচ্ছে কিনা, নিয়ে নেবে। তো জেনপা ইউজি দিয়ে বিএসসি নার্সিং করতে পারো। ছেলেদের ক্ষেত্রে বলবো, ছেলেরা কিন্তু অন্য কিছু যদি না পাও বিএসসি নার্সিং এর চুপচাপ ঢুকে যাবে। এখন পুরো ওই যে বললাম পুরো ইন্টারমিডিয়েট লাইন আছে, 1 ঘন্টা পর পর হচ্ছে বাস, ঠিক আছে, 1 ঘন্টা পর পর বাস। এছাড়া দেখবে বিপিটি, ফিজিওথেরাপি থেকে বিএমএলটি, এইগুলো সবাই করতে পারো, ওটিটি সবাই করতে পারো, ছেলে মেয়ে সবাইকে বলছি। আর মেয়েদের ক্ষেত্রে বলবো একটা কথা, যে বিএসসি নার্সিং মোটামুটি যদি সরকারিতে চান্স পাও পাবে। আর আগে যেমন হচ্ছে আমাদের মানে যশবন্তপুর এক্সপ্রেসে যেতে হতো, মানে যাকে ধাক্কা লাগবে সে গিয়ে বিএসসি নার্সিং করতে যাচ্ছে ব্যাঙ্গালোর, এখন আর যেতে হয় না। তো এখন ওয়েস্ট বেঙ্গলে প্রচুর আছে, তো ওয়েস্ট বেঙ্গলে প্রচুর বেসরকারি আছে, যদি কারো মনে হয় যে আমি করতে চাই করতে পারো বিএসসি নার্সিং, তারপরে এমএসসি নার্সিং ইত্যাদি ইত্যাদি। বাইরের রাজ্যে কেউ করতে যাবে না, খুব যাবে, মানে রেজিস্ট্রেশনই পাবে না। মানে বাইরের রাজ্যে করতে গেলে টাকা দিয়ে, ঠিক আছে, ট্রলি ব্যাগ নিয়ে গেলে বেশ স্টাইল করে করতে গেলে এসে রেজিস্ট্রেশন হচ্ছে না, আবার তোমাকে টাকা দিয়ে আবার হসপিটালে গিয়ে সার্টিফিকেট নিতে হবে 6 মাস কাজ করার। তো বাইরের রাজ্যে যাবে না। আচ্ছা, নার্সিং এর ক্ষেত্রে তো বললাম বিএসসি নার্সিং, জিএনএম, এএনএম। এএনএমটা মেয়েদের ক্ষেত্রে একটা জিনিস দেখবে, এখন তো মানে নার্সিং এর ক্ষেত্রে এখন জানো তো টাইম উঠিয়ে দিয়েছে, আর কোনো বয়সের ঊর্ধ্বসীমা নেই। তো এই যে এএনএম নার্সিং, প্রচুর হচ্ছে বিবাহিতা মহিলা, ঠিক আছে, প্রচুর বিবাহিতা মহিলা কিন্তু 32 বছর, 33 বছর, 35 বছর প্রচুর করছেন। মানে তোমাদের স্বপ্নটা যে এখানেই শেষ হয়ে যাবে, বিয়ে করলে যে সব শেষ, এরকম ব্যাপারটা নয়, ঠিক আছে। ভালো ছেলে ভালো মেয়ে পাওয়া এখন খুব ভাগ্যের ব্যাপার, মানে বিয়ে করলে যে সবকিছু শেষ হয়ে যাবে এরকম ব্যাপারটা নয় কিন্তু, তারপরেও তোমরা করতে পারো। নেক্সট এটা একটা জিনিস, এটা হচ্ছে SFDWBEE, মানে আমাদের স্টেট মেডিকেল ফ্যাকাল্টি। তোমরা জানো যে আমরা যে বিএস মানে ব্যাচেলার ইন ফিজিওথেরাপি করেছি, ফিজিওথেরাপি নিয়ে একটু বলছি, এখানে বলছি যে এখন যদি মোটামুটি এখন হচ্ছে সবাই ললিতা, জানো তো ললিতা মানে কি বলতো, সবার যাবে গাঁটা ব্যথা, তোর কোন জায়গায় ব্যথা না, সবার গাঁটা একটু বয়স হলেই ব্যথা। তার মানে একটু বয়স হলেই সবাই কিন্তু ফিজিওথেরাপি করতে হচ্ছে, হয় না? গ্রামেও ফিজিওথেরাপি করতে হয় না? তো এই ফিজিওথেরাপি যে কোর্সটা, মানে ব্যাচেলার ইন ফিজিওথেরাপি বা ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি, এই দুটো কিন্তু খুব ভালো কোর্স। মানে একটা সিটিকে গেলে 200 টাকা 300 টাকা, মানে যারা ডিগ্রি করে আছে তারাও যায় না, কিন্তু তারা কিন্তু 2-4 জনকে রেখেছে, তারা গিয়ে করছে। তোমাদের ধরো এই লাইন ধারে বা কোথাও একটা ধরো একটা বেস চেম্বার খুলে বসলে, তো ফিজিওথেরাপির হচ্ছে ডিপ্লোমা, বা বিশেষ করে মেয়েদের বলবো, দেখো এখনো সেই জিনিসটা আসেনি যে একটা ছেলের হাতে একটা মেয়ে, ঠিক আছে, ফিজিওথেরাপি করা। তো মেয়েদের ক্ষেত্রে যদি এগিয়ে আসতে পারো মেয়েরা, তোমরা কাদম্বরী দেবীর এটা দেখেছো, যে মেয়েরা যদি এই কোর্সটা করো, যদি চান্স পাও, মানে জেনপা দিয়ে বিপিটি করতে পারো। আর একটা আছে, এই একটা পরীক্ষা হয় যেটা একটা ডিপ্লোমা কোর্স, মানে প্যারামেডিক্যাল কোর্স, এখানেও ডিপিটি এইগুলো করতে পারো। বিশেষ করে মেয়েদের বলবো, ছেলেদেরও বলবো, এইটা কিন্তু এখন প্রচুর ভালো চলছে যারা ফিজিওথেরাপি নিয়ে করছে। তোমার কিন্তু টাকার অভাব হবে না। আমার এক স্টুডেন্টের বাবা, ছোট 25 স্টুডেন্ট, তো স্টুডেন্টের বাবা মানে কাঁথিতে সে একটা বাড়ি করেছে, তুমি আইডিয়া করতে পারবে না ঠিক কত টাকা ইনকাম হয় তার। সে নিজেও যায় না, তার আন্ডারে 7-8 জন আছে, তারা গিয়ে করে। সে শুধু বলে দেয় এই করতে হয়, এই প্রেসক্রাইব করতে হয়। তো এইগুলো নিয়ে করতে পারো, মানে যতগুলো ওইখানে ব্যাচেলার ডিগ্রি, তার হচ্ছে ডিপ্লোমা ডিগ্রি, এইগুলো ডিপ্লোমা গুলো এইগুলো। এছাড়া ফার্মেসি তোমরা করতে পারো। এই আর একটা দেখবে ছেলে ধরা আছে তোমাদের, তাই না? ছেলে ধরা বলে 4 লাখ টাকা 6 লাখ টাকা ছেলে ধরা আছে না, মানে তোমাদের টিচাররা বলবে
যে এটা ভর্তি হয় ফার্মেসির এখন বিশালে তোকে চাকরি পুরো দিয়ে দেবে, ওষুধ শুধু গুলে খাইয়ে দিবি, ঠিক আছে। তো এই একটা ছেলে ধরা কেস। তো এখানে দেখবে ডি ফার্ম করলে তোমরা যেমন চাকরিও পেতে পারো, সেই জায়গায় তোমরা যে নিজেরা দেখবে করতে পারো, নিজেরা হয়তো ওষুধ দোকান করতে পারো, কিন্তু ওষুধ দোকান এখন এতটাই বেশি হয়ে গেছে, পাড়ার মোড়ে মোড়ে ওষুধ দোকান। তো সেই জায়গাতে কেমিস্ট্রি অনার্স পড়া ভালো, সেখান থেকে তোমরা ওই ওষুধ দোকান করতে পারো, মানে কীটনাশকের ওষুধ দোকান করতে পারো। আর একটা আছে বি ফার্ম, এই বিশেষ করে বি ফার্মের জন্য 6 লাখ টাকার প্যাকেজ বলে দেবে, তাই না? এইটা ছেলে ধরা প্রচুর পাবে, অলরেডি ধরা শুরু হয়ে গেছে হয়তো তোমাদের, অলরেডি ধরা শুরু হয়ে গেছে। এটা হচ্ছে ছেলে ধরা কোর্স, ছেলে ধরা কোর্স। তো পরীক্ষা দেবে, এটা হচ্ছে দেবে আলাদা পরীক্ষা ডি ফার্মের। তোমাদের এইখানে কাঁথি পলিটেকনিক, কন্টাই পলিটেকনিকে সরকারিভাবে কিন্তু বি ফার্ম পড়ানো হয়। তো তবু ভালো একটা জিনিস তোমায় বলতে পারি যে বি ফার্ম করলে তবু কিছু জব পাবে, হ্যাঁ কিছু জব পাবে, মানে বেসরকারিতে পড়লেও কিছু জব পাবে, সে ছেলে ধরা হোক যাই হোক, বেসরকারিতে পড়লেও কিছু জব পাবে। আর যারা এমআর আছে দেখবে, এমআরদের একটু তাদের উপরে, এমআর মানে যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, মানে হচ্ছে ডাক্তারের চেম্বারে যারা হচ্ছে খুব ভদ্রভাবে দাঁড়িয়ে থাকে, তারা হচ্ছে এমআর। তো তো তাদের উপরে যারা আছে তাদের বি ফার্ম করানো হয়। বি ফার্মে যদি প্রোডাকশনে চান্স পাও ভালো, প্রোডাকশনে ভালো। আর প্রোডাকশন মার্কেটিং দুটো জায়গাতে হয়। বি ফার্ম মানে ওষুধের যে প্রোডাকশন হয় সেখানেও তোমাদের জব দিতে পারে, বা হচ্ছে মার্কেটিং এও জব দিতে পারে। তো করতে পারো, ফার্মেসি করতে পারো। এরপর আসছে ডিফেন্স। ডিফেন্সের অনেক জিনিস, ডিফেন্সের কত এই স্লাইডে দেওয়া নেই সেই ছবি, তাই হোক। তো ডিফেন্সে অনেক কিছু করা যায়। কিরকম না, ডিফেন্সে দেখবে অভিনন্দন বর্তমানকে দেখেছো? আচ্ছা তোমরা কয়েকদিন আগে একটা সিনেমা দেখেছো শেরশাহ? শেরশাহ সিনেমা দেখেছো? শেরশাহ কার জীবনে অবলম্বনে? বিক্রম বার্তা, ঠিক আছে। তো আমাদের দেশে 3 জন পরমবীর চক্র পেয়েছেন হচ্ছে জীবিত অবস্থায়, বাদ বাকি সবাই হচ্ছে মৃত অবস্থায়। ওই যে বিক্রম বার্তা যার জীবনে অবলম্বনে ওই আমাদের শেরশাহ সিনেমাটা হয়েছে, উনি হচ্ছে এসএসবি তে যখন যান, মানে সার্ভিস সিলেকশন বোর্ড, মানে এনডিএ একটা পরীক্ষা হয় আর একটা সিডিএস পরীক্ষা হয়। এনডিএ হচ্ছে এইচএস এর পরে ন্যাশনাল ডিফেন্স একাডেমি, নেভাল একাডেমি, আর সিডিএস হচ্ছে কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস, মানে ওটা হচ্ছে এইচএস এর পর, এটা হচ্ছে গ্র্যাজুয়েশনের পর। দুটোই হচ্ছে 1800 নম্বরের পরীক্ষা হয়, তার মধ্যে 900 নাম্বার হচ্ছে আমাদের ন্যায় ইউপিএসসি, আর 900 নাম্বার ন্যায় হচ্ছে ইন্টারভিউ, এই ইত্যাদি গুলো। তো তোমাদের গত বছর একজন হলদিয়াতে একটা মেয়ে চান্স পেয়েছে, ওর চোখের সমস্যা বলে একটু এই হয়ে গেছে। তো বাদ বাকি ও লাস্ট পর্যন্ত গিয়েছিল, আমার স্টুডেন্ট ছিল, লাস্ট পর্যন্ত গিয়েছিল। এবার এনডিএ ওই যে বিক্রম বার্তাকে ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কেন এসেছেন, আপনি, ও হচ্ছে মানে নেভি, মার্চেন্ট নেভির একটা বড় অফিসার ছিল, বলছেন আমি পরমবীর চক্রটা পেতে চাই। পরমবীর চক্র মানে বুঝতে পেরেছো, এতজন পরমবীর চক্র পেয়েছে, 3 জন মাত্র জীবিত অবস্থায় পেয়েছে, আর সব মরে গেছে। উনি কিন্তু পরমবীর চক্র পেয়েছিলেন কার্গিল শহীদ, তোমরা জানো যে কার্গিল যুদ্ধে শহীদ হয়েছিলেন ক্যাপ্টেন বিক্রম বার্তা। তো এই যে এনডিএ অনেক মানে বড় মানে আইআইটি ইঞ্জিনিয়ার থেকে শুরু করে, আরেকজন ছিলেন সৌরভ কালিয়া, উনি কিন্তু এমবিবিএস ডাক্তার ছিলেন, সেখান থেকেও এনডিএ তে গিয়েছিলেন। মানে এমন নয় যে ডিফেন্স মানে যে কিছু শুধু লাইন দিয়ে দৌড়ালেও হয়ে গেল, ঠিক আছে, দৌড়ালেও হয়ে গেল, চুলটা কেটে এসে ভালো জায়গায় বিয়ে করে নিলে, এরকম নয় কিন্তু ডিফেন্স মানে। ডিফেন্স মানে বড় অফিসারও আছে, ঠিক আছে। এছাড়াও দেখবে বিভিন্ন জায়গা আছে সোলজার এন্ট্রি, যেটা মাধ্যমিকের পরে, তারপর টেকনিক্যাল এন্ট্রি, যেটা হচ্ছে দেখবে এইচএস এর পরে, অনেকে দেখবে এইচএস এর পরে টেকনিক্যাল এন্ট্রি হয়, এয়ারফোর্সে যায়, আর লাস্টে আছে অগ্নিপথ, এইগুলো তো আছে। আর একটা আছে টেরিটোরিয়াল আর্মি, এইচএসসি। তো এখন যা পরিস্থিতি, মানে ডিফেন্সে যা অনেক ভালো, স্যালারিও বেশি, সুযোগ সুবিধাও বেশি, মানে এমনি বাইরে চাকরি না পাওয়ার থেকে অনেক যাওয়া ভালো। মানে তুমি কোনো জায়গাতেই সহজে ইনকাম করতে পারবে না, ঠিক আছে, যদি তুমি মানে ওই জোড়াফুল না করো, কোনোটাতেই তুমি সহজে ইনকাম করতে পারবে না, সবকিছুতেই তোমাকে কষ্ট করতে হবে, ঠিক আছে, সবকিছুতেই কষ্ট করতে হবে। তো ডিফেন্সে গেলেও কম শুরু, ঠিক আছে, তো যেতে পারবে। নেক্সট আসছে এরকম পাইলট, এখানে তেমন একটা কিছু দেখতে পারো না। পাইলট করলে একটাই সমস্যা পাইলটে, মানে তুমি সরকারিতেও যদি চান্স পাও তাতেও প্রায় 70 লাখের মতো খরচা, মানে চান্স পেতে হবে সরকারিতে, তাও 70 লাখ।
আর একটা জায়গায় পাইলট হতে পারো, যেমন ধরো তোমরা উন্নয়ন বর্তমান যেভাবে হয়েছিল ইন্ডিয়াতে গিয়ে ওটা ফ্রিতে, ওইভাবে তুমি পাইলট হতে পারো, মানে সোজা রাস্তায় টাকা দিয়ে আর টাকা না দিয়ে। নেক্সট আসছে এখন দেখতেই পাচ্ছ টিচিং। আচ্ছা তোমাদের একটা কথা বলছি, তোমাদের যদি সাবজেক্টে ডেপথ থাকে, তোমাদের আবারও বলছি তোমাদের সব থেকে বেশি সমস্যা ভালো টিচার পাওয়া। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি খুব ভালো টিচার এই মুহূর্তে খুব অল্প আছে, নেই বলবো না, খুব কম আছে, যে হচ্ছে পুরো বইটা খুব ভালো করে পড়াতে পারবে, সব টপিক ভালো করে পড়াতে পারবে, এরকম টিচারের খুব অভাব আছে, তাই না? আছে তো? লজ্জা পেও না, কেউ কিছু বলবে না তোমাদের টিচারের, ঠিক আছে? যে পুরোটা খুব করে পড়াতে পারে। একটা সময় এমন আসবে, স্যার যেটা বললেন, একটা সময় এমন আসবে যে ভালো টিচার পাওয়া যাবে না। আর এখন কিন্তু টিচিং মানে শুধু ক্লাসরুমের মধ্যে সীমাবদ্ধ নয়, তুমি অনলাইনে টিচিং করতে পারো, মানে বাইরে রাজ্যে করতে পারো, বিদেশেও করতে পারো, অনলাইনে কিছু করা যায়। মানে এরকম আমি চিনি না, কাউকে চিনি না। আমি যেমন শান্তনু যে আমার ব্যাচে পড়তো আমি জানতাম না, এসে বলছে আমাকে। মানে এরকম তুমি স্টুডেন্টকে চিনবে না, অথচ তোমার কাছে ক্লাস করবে, ঠিক আছে? যখন অপারেশন সিঁদুর হয় তখন একটা ছেলে পড়তো আমার কাছে, ফাউন্ডেশন করছে, এখনো পড়ছে। সে একটু পরে ক্লাস করার পরে বলছে, স্যার আমার এখানে প্রবলেম হচ্ছে, আমি রাখছি। রাজস্থানের ছেলে, মানে আমি তাকে চিনতাম না, রাজস্থানের ছেলে, ঠিক আছে? রাজস্থানে একদমই ওই বর্ডারের কাছেই সে থাকতো, তার বাবা চাকরি করে সেখানে থাকে। এরকম কোথাকার স্টুডেন্ট তুমি পড়াবে তুমি নিজেও পারবে না। তো টিচিং যারা করতে চাও তারা দুটো উপায় আছে, একটা বলবো যে এইচএস এর যদি খুব ভালো রেজাল্ট না হয় তারা ডিএলএড এ ভর্তি হয়ে তোমরা হচ্ছে ডিস্টেন্সে এটা করতে পারো, ডিস্টেন্সে গ্র্যাজুয়েশন করতে পারো, বা বিএসসির পরে মানে গ্র্যাজুয়েশনের পরে তোমরা বিএড এ ভর্তি হয়ে, এখন কিন্তু টাকা কম লাগে, বেসরকারিতেও টাকা কম লাগে, আগে যেমন প্রচুর টাকা লাগতো, ঠিক আছে? এখন মানে তুমি গেলে তুমি আসবে, বসো কি খাবেন, ঠিক আছে, বলে দিয়ে দেবে। ঠিক সেরকম গ্র্যাজুয়েশনের পরে তোমরা হচ্ছে বিএড এ ভর্তি হয়ে গেলে ডিস্টেন্সে করতে পারো। তো এইগুলো করতে পারো, টিচিং যদি খুব প্যাশন থাকে করতে পারো। যে পায় না সে ঠিকঠাকই পায়, শুধুমাত্র রাজ্যে পেলে হবে না, বাইরেও পেতে পারো। আর বিভিন্ন দেখবে কোচিং সেন্টার গুলো আছে, এখন প্রচুর কোচিং সেন্টার আছে, যারা সায়েন্সে করতে চাও, ধরো ফিজিক্স ওয়ালা থেকে শুরু করে বিভিন্ন ধরনের অনলাইন কোচিং সেন্টার আছে, সেখানে পড়াতে পারো, স্যালারি কিন্তু যথেষ্ট ভালো দেয়। নেক্সট আছে যেহেতু পরীক্ষা, এইটা হচ্ছে সব থেকে, দেখো যা কিছু করো না কেন, যে অনেকে অনেক কিছু জ্ঞান দেবে, ঠিক আছে? তোমার টাকা না থাকলে তুমি কিছু না করলে তোমার গার্লফ্রেন্ড তোমাকে ছেড়ে পালাবে, তোমার মানে বাবা মাই ঠিকঠাক তোমাকে দেখবে না, তোমার বাড়ি আসতে ইচ্ছে করবে না, ঠিক আছে? তোমার বাড়ি আসতে ইচ্ছে করবে না, তো আলটিমেট হচ্ছে চাকরি বা কিছু করা, আলটিমেট চাকরি। তো পরিস্থিতি লোকে যাই বলুক না কেন, এই যে ব্যবসা এন্টারপ্রেনার হওয়া মানে খালি হাতে হওয়া যায় না। বাড়ির যদি ব্যাকআপ না থাকে, বাবার যদি টাকা না থাকে, বাবার যদি কিছু না থাকে, ওইসব হওয়া যায় না। আলটিমেট আমরা যে পরিস্থিতি মানুষ, আমাদের নিজেদেরকে উঠতে হবে, নিজেদেরকে কিছু করতে হবে। হ্যাঁ, আমরা বড় বড় ভাবতে পারি, বড় বড় ভেবে ওই যেমন রাত্রিবেলা ঘুমানোর সময় ভাবতে খাট থেকে পড়ে যাবো, সেরকম অনেক কিছু ভাবতে পারে। আলটিমেট তোমাকে কিছু একটা করতে হবে। তো এই যে রিক্রুটমেন্ট, এতগুলো চাকরি আছে, মাধ্যমিকের উপরে আছে, এইচএস এর উপরে আছে, আর হচ্ছে তোমার গ্র্যাজুয়েশনের উপরে আছে। দুটো জিনিস ভালো করে করতে হবে, সেটা হচ্ছে আমি আগে থেকে বলছি, ইংলিশে ভালো করতে হবে, অঙ্কে ভালো করতে হবে। তোমরা যারা পড়ছো, যারা ধরো এমনি গ্র্যাজুয়েশনে ভর্তি হবে, প্রত্যেকে কি করবে দেখবে, যারা অঙ্ক শেখান বা ইংলিশ শেখান সেইখানে গিয়ে পড়ো। এইটা যদি করতে পারো বুদ্ধিমানের কাজ। দেখবে বিহার, ইউপি বা বাইরের রাজ্যে ওরা কি করে বলতো, ওরা হচ্ছে মানে এইচএস পড়ার সঙ্গে সঙ্গে ওইগুলো করা শুরু করে দেয়। এই যে আইএএস আইবিএস যারা হয়, তারা দেখবে ওইখানে কৌটিল্য, চাণক্য, ঠিক আছে, দুজনে একই তবু কৌটিল্য চাণক্য আলাদা আলাদা কোচিং সেন্টার আছে, এইসব জায়গায় গিয়ে ভর্তি হয়ে যায়। আর এমনি ডিস্টেন্সে গিয়ে পরীক্ষা দেয়। যারা ধরো কোটাতে ভর্তি হয়, ধরো নিটের জন্য বা যেই অ্যাডভান্সের জন্য, ওরা ওখানে পড়ে, আর এটা দেখবে ডিস্টেন্সে বা কোনো একটা স্কুলে গিয়ে দিয়ে দেয়। তার মানে আসল উদ্দেশ্য হচ্ছে এইগুলোর জন্য তোমাকে আগে থেকে আমরা কি করি, গ্র্যাজুয়েশন হলে এই তো পরীক্ষায় দেবো, ওই কবে গ্রুপ সিটি বেরোবে রে, ফর্মটা ফিল আপ করতে পারে না, মানে যে অ্যাডভার্টাইজমেন্টটা করে সেই অ্যাডভার্টাইজমেন্টটাই করতে পারে না। তুমি অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবে না, তুমি ফর্ম ফিল আপ করতে পারবে না,
তুমি সবকিছু লোককে জিজ্ঞেস করবে, তোমাকে কে চাকরি দেবে? তুমি চাকরির মধ্যে তোমার মোটিভেট হবে কি করে? তুমি মোটিভেট হতে পারবে না। মানে বাড়িতে যদি এরকম হয় যে তোমার মা বললেন যে আজকে একটু বলছি আজকে একটু রান্না টান্না করে দেবে, আমাকে একটু এটা কেটে দিতে হবে, এটাকে একটু বান্নাটা বেটে দিতে হবে, তখন তোমাকে কিছু একটা বলবে, মুখ পুরি বা কিছু একটা করে, তোকে রান্না করতে হবে, যা আরাম করবে তো। তুমি সেরকমই চাকরিতে তুমি অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবে না, পড়বে না, তুমি ফর্ম ফিল আপ করতে পারবে না, হবে না। তুমি এই যে পরীক্ষাগুলো আছে প্রত্যেকে প্রথম থেকে করে যাবে, জিকে জিআই একটু করে যাবে, যে এখন কি হচ্ছে না হচ্ছে এইগুলো দেখবে। নেক্সট হচ্ছে তোমরা জানো যে যা কিছু করো না কেন তোমাকে জ্ঞান যেটা পড়বে সেটা ভালো করে পড়তে হবে। তুমি যদি ইতিহাস পড়ো, ঠিক আছে, তুমি যদি ইতিহাস পড়ো তাহলে তোমাকে ইতিহাসের জিনিসগুলো ভালো করে জানতে হবে, তোমাকে কিছু একটা ব্যাখ্যা দিতে হবে, সবকিছু জানতে হবে। যেটা পড়বে, তুমি ভূগোল পড়বে, ভূগোল পড়ার পরে বলবে যে আমি মানে ভূগোল পড়বে, ভূগোল পড়ার পরে বলবে যে আমি পুরীতে যাবো, বরফ দেখতে পাবো, এরকম করলে হবে না। তোমাকে জিনিস একটা মানে বাস্তব জ্ঞান রাখতে হবে। আর একটা জিনিস, এটা সবথেকে গুরুত্বপূর্ণ, জীবনটা সবসময় তোমার পছন্দের হবে না। সবসময় দেখবে জীবনটা সবসময় তোমার পছন্দের হবে না। সেই জন্য দেখবে একজন যাকে ভালোবাসতো তার বান্ধবীকে বিয়ে করছে এবং সুখে আছে, একজন যাকে ভালোবাসতো তার বন্ধুকে বিয়ে করছে। জীবনটা সবসময় সোজা হবে না। মানে তুমি দেখো, স্টপ, একটা জিনিস জানবে যে তোমার পছন্দ যেটা, তোমার যেটা ফার্স্ট চয়েস সেটাই পড়তে। আমার নিজের ক্ষেত্রে বলে আমি নরেন্দ্রপুরে ম্যাথে ভর্তি হয়েছিলাম, সেটা ছেড়ে দিয়েছি, মেদিনীপুর কলেজে এসেছি, কেমিস্ট্রিতে ভর্তি। কেন বলতো? আমার ম্যাথ হচ্ছে সব থেকে ভালো ফেভারিট সাবজেক্ট। আমি যখন দেখলাম যে ম্যাথে যদি পড়ি, সেই মুহূর্তে আমার উপলব্ধি হলো যে কেমিস্ট্রি যদি পড়ে অনেক সুযোগ বেশি পাবে। এখন বুঝতে পারছি সত্যি সুযোগ বেশি পেয়েছি। কেমিস্ট্রি ওরিয়েন্টেড মোটামুটি সারা ভারতে যতগুলো পরীক্ষা আছে সব পরীক্ষায় প্রায় ক্র্যাক করেছিলাম। তো এটাও ঠিক তেমনি যে তোমার যেটা পছন্দ সেটাকেই করতে। এটা মানে অনেকেই বলে যে তোর যেটা সব থেকে ভালো লাগবে, দিল যেতে চাইবে। আরে আমার দিল চাইছে আমি বিয়ে করি অনুষ্কা শর্মার কাছে, সেটা তো তার জন্য তো বিরাট কমে গেছে। আমি দিল চাইলে হবে, আমার দিল চাইলে হবে। মানে এটাও আমাকে ভাবতে হবে সবসময় যে আমার দিল চাইলেই হবে না সবসময়, বা আমি যেটা সব থেকে ফার্স্ট চয়েস সেটা হবে না। আমাকে প্ল্যান বি রাখতে হবে, প্ল্যান সি রাখতে হবে, যে কোনটা সুযোগ। এই যে কেরিয়ার কাউন্সেলিং বা কেরিয়ার অপরচুনিটি, এটা হচ্ছে আসল মন্ত্র। যে আমি যেটা প্রথম চয়েস ভাবছি, প্রথম চয়েস না হয় আমাকে সেকেন্ড চয়েসও ভাবতে হতে পারে, সেকেন্ড চয়েসও ভাবতে হতে পারে। আর সে যদি দেখি যে সেকেন্ড চয়েসের অপরচুনিটি বেশি, তখন আমাকে সেটা করতে হবে। আমি যেটা করবো সেটা ভালো করে করবো। তোমার পড়তে ভালো লাগে না, অথচ তোমার হিস্ট্রি আছে তোমার এতে, তোমাকে হিস্ট্রিটাই ভালো করে পড়তে হবে। তুমি যেটা নিচ্ছ সেটাকে ভালো করে করতে হবে, এইটুকু খেয়াল রাখবে, ঠিক আছে? আর কারো যদি কোনো দরকার হয় যোগাযোগ করতে পারো। আর তোমরা ভালো করে পড়ো। একটা কথা তোমাদের বলবো, পড়ার উপরে কোনো বিকল্প নেই। মোবাইলটা কম ঘাঁটবে, মোবাইল থেকে দূরে থাকবে, যত দূরে থাকবে তত ভালো। মোবাইল হচ্ছে যত নষ্টের গোড়া। এই স্ট্যাটাস দিয়েছে, ঠিক আছে, শহীদ বা শোনাইল শ্যামনাম, কানের ভিতর দিয়ে মরমে বসিল গো, চোখ দিয়ে গড়িল গড়াইল জল, এইসব করবে না, এইসব ফালতু, এইসব কিছু হবে না, ঠিক আছে? তো মোবাইলটা থেকে দূরে থাকো, ওইসব আবেগ টাবেগ দূরে থাকো। পয়সা না থাকলে আবেগ হচ্ছে জানলা দিয়ে পালা যায়, আবার শীতকালে জানলাটাও বন্ধ থাকে, ঠিক আছে? সবাই ভালো থেকো। দেখি লাঞ্চের পরে তারপর আবার সেশন করা যাবে, ঠিক আছে? পরবর্তী পদক্ষেপ কি হবে আমরা একটু পরে জানাচ্ছি। আমরা এখানেই বসে লাইভ ভিডিও সবাই চুপ করে বসো। আমাদের আচ্ছা, আমাদের স্যারের একটা মানে ছবি আমরা ফেসবুক থেকে নিয়ে ওটা প্রতিকৃতি মানে